হ্যাঁ, শেয়ারিং তো হয়েছে তাই না? দেখাচ্ছে তো। স্যার জি সবকিছু স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। আছে। শব্দের শ্রেণী বিভাগ আর ব্যাকরণিক শব্দ শ্রেণী, শাশ্বত আছো? এই যে আমরা আগের দিন পড়েছিলাম ব্যাকরণিক শব্দ শ্রেণী, বলেছিলাম ব্যাকরণিক চিন্তা ভাবনা থেকে শব্দকে আমরা কিভাবে বিচার করব, অর্থাৎ ব্যাকরণিক শব্দ শ্রেণী মানে আমরা পদের কথা বলেছি। আর আজকে যে আলোচনা আমরা করছি এটি হচ্ছে এই শব্দের উৎস, শব্দের গঠনগত বিন্যাস, হ্যাঁ, এই অনুযায়ী এই শব্দটা কোন ধরনের শব্দ। এই টপিকের নাম হয়েছে শব্দের শ্রেণী বিভাগ। আর ওখানে আসলে শব্দ ব্যবহারের পরে কোন ধরনের আলোচনায় যাবে, কি হিসেবে তাকে আমরা গণ্য করব, যার ভিত্তিতে ওখানে নামটা হয়েছিল পদের নাম। এবার আমরা এখানে এই শব্দের শ্রেণী বিভাগ আলোচনা করতে যে প্রথমে দেখতে চাই তোমরা মৌলিক আলোচনায় শব্দ সম্পর্কে জেনেছিলে, যে শব্দ কাকে বলে, হ্যাঁ, কিভাবে শব্দ গঠিত হয়, তার ভিত্তিতে আমরা শব্দের একটা সংজ্ঞা নির্ধারণ করেছিলাম। বলেছিলাম যে ধ্বনি বা বর্ণের অর্থবোধক সম্মিলনকে শব্দ বলে। এটা তোমাদের বোধহয় মনে আছে। যদিও এইরকম ভাবে সংজ্ঞা কোথাও লেখা নেই। আহ, কিন্তু আমরা বলতে চাচ্ছি একেবারে যাকে রেখে যা যা না রাখলেই হয়, হ্যাঁ, তার মাধ্যমে আমরা শব্দের সংজ্ঞাটা তৈরি করলাম। যে ধ্বনির কথা আগে কেন এনেছিলাম, বলেছিলাম যে ভাষা প্রথমত ধ্বনি নির্ভর, তারপরে সেটা লেখার মাধ্যমে বর্ণের সাথে তার সংশ্লিষ্টতা তৈরি হয়। অতএব ধ্বনি আর বর্ণ একই স্টেজের হলেও, লেভেলের হলেও, যেহেতু মুখে একটা আরেকটা লিখে, তাই ধ্বনিকে আমরা আগে রেখেছি। অর্থবোধক সম্মিলন হতে হয় তার ব্যাখ্যাও আমরা ওই সময় জেনেছিলাম। যেমন এখন অর্থবোধক যেমন একটাও হয়নি, যে ম ক ল ল ম ক, আমরা অন্য উদাহরণের মাধ্যমে কখনো কখনো শিখেছি, তাই না? অন্য উদাহরণের মাধ্যমে এটিকে বলার চেষ্টা করেছি, কখনো পবন দিয়ে, যে দেখো একটাও কিন্তু অর্থবোধক হয়নি, কিন্তু সম্মিলন হয়েছে। এই কথা বলে আমরা বলেছিলাম শব্দের প্রাণ তাহলে কি। এই প্রশ্নটার উত্তর কেউ দিতে পারবো কিনা দেখো তো, আমাকে শুনতে পাচ্ছ? স্যার, শব্দের প্রাণ অর্থ। শব্দের প্রাণ অর্থ। Good. এবং কেবল শব্দ নয়, বাক্য, ভাষা, স্যার, অর্থবোধক সবকিছুরই না হলে। হম অর্থবোধক না হলে সেখান থেকে আসলে কিছুই একটা পাবো না, কেবল সম্মিলনটা হবে। অর্থাৎ অর্থবোধক সম্মিলন, কেবল সম্মিলন হয় না, এই কথা আমরা বলেছিলাম। তো এতে শব্দের শ্রেণী বিভাগ আমরা জানছি। এবার এই শ্রেণী বিভাগের ভিতর থেকে মানে শব্দ সম্পর্কে জানছি। এই টপিকে আমাদের যে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়গুলো আসবে সেখানে আছে শব্দের শ্রেণী বিভাগ, আছে সংখ্যাবাচক শব্দ, সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, বিরুক্ত শব্দ, হ্যাঁ। এর ভিতরে আমরা আহ বাগধারা আনতে পারতাম। তো সে ব্যাপার আরেকটু বেশ বড় একটা জায়গা, যদিও সেখানে ক্লাস করে আসলে পড়ানোর যে ব্যাপারটি না, সেরকম কিছু কিন্তু বাগধারার ভিতরে নেই ওখানে। কখনো কখনো এমন হয় যে বাগধারার যে উৎপত্তির পিছনে যে একটা ইতিহাস আছে, সেই ইতিহাসটা যদি তোমাদের জানা থাকে, হ্যাঁ, তাহলে তখন বেশ সুবিধা একটু হয় ওটা মনে রাখতে, যে কি কারণে তার অর্থটা এরকম হয়েছে। আমরা সেটি বাগধারা নিয়ে একদম অল্প সময়ে খুব গুরুত্বপূর্ণ যেগুলো আছে মাঝে মাঝে আলোচনার সাথে সে বাগধারা গুলো এনে আমরা কথা সেরেছি। আর তোমাদের কাছে যে বই আছে, এর ক্ষেত্রে যে ব্যাপারটি হয়, তুমি যত বেশি উম, জানতে পারবে এখানে নিজে পড়ে, তত সমৃদ্ধ হবে এবং তত কাজে লাগতে পারে। গুরুত্বপূর্ণ কিছু যে থাকে না তা না, সেইগুলো গুরুত্বপূর্ণ হয় যেগুলো সরাসরি যে শব্দ আছে সেই শব্দের সাথে
অর্থের সংশ্লিষ্টতা কম থাকে। সেরকম বিষয় সেখানে বেশি ব্যবহার করা হয়। তোমরা পড়তে যে কোনটা গুরুত্বপূর্ণ এটা নিজেরা অনুভব করতে পারো। তো আমরা প্রথমে শব্দের শ্রেণী বিভাগ নিয়ে কথা বলবো। শ্রেণী বিভাগের আলোচনায় আমরা দেখছি যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা শব্দকে শ্রেণী বিভাজন করবো, সেটা গঠনগত ভাবেও, আবার অর্থগত ভাবে এবং উৎসগত, অর্থাৎ কোন শব্দ কোন জায়গা থেকে এসেছে এবং ওই শব্দ কি অর্থে ব্যবহার করা হচ্ছে ও গঠন হয়েছে কিভাবে, গঠিত হয়েছে কিভাবে। এই তিনটা ধরনের ভিত্তিতে শ্রেণীবিভাগ আলোচনা করবো। দেখা যায় গঠনগত ভাবে আমরা শব্দকে দুই ভাগে নিয়েছি। এটা তোমাদের জন্য অবজেক্টিভ প্রশ্ন যে গঠনগত ভাবে শব্দ কত প্রকার, আবার অর্থগত ভাবে কত প্রকার, বা অর্থ অনুসারে কত প্রকার, কত শব্দটি অনুসারে অর্থে ব্যবহার করা হবে। রূঢ়ি শব্দ, জগরুর শব্দ, আর উৎস অনুসারে তো তোমরা আগেও জেনেছো কখনো কখনো তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। তো আমরা ধারাবাহিকভাবে এগিয়ে প্রথমে এই গঠনগত আলোচনা করব। আমি একেবারে সংক্ষেপে যে টুকু মনে না রাখলেই নয়, কারণ আমাদের এখানে আহ, একেবারে সারটুকু মনে রাখলেই আমরা নিজেরা সংজ্ঞাটাই পৌঁছাতে পারবো। বলছে বিশ্লেষণ করা যায় না, আমি এটা লিখেছি, অর্থাৎ যে শব্দকে আর কোনো ক্ষুদ্রতম অংশে বিভাজন করা যাচ্ছে না, একেবারে মৌলিক একটা অংশে আমরা আছি। বিভাজন করা যায় না মানে হচ্ছে, যেমন দেখো এখানে উদাহরণ আছে, বলছে গো আর লাভ, তো দুইটা পদ আমরা ভাঙতেই পারি। হ্যাঁ, বলছে গো আর লাভ, গো মানে তো গরু, আর লাভ দিয়া এটা আসলে কোন ধরনের অর্থ দিচ্ছে না। আচ্ছা, ভেঙে তুমি যে অংশকে পাবে সে অংশ প্রকৃতি হতে পারে, প্রত্যয় হতে পারে, এরকম হতে পারে, নাম পদ হতে পারে, দুই পাশে ভিন্ন ভিন্ন। কিন্তু এই শব্দে এরকম আমরা কোনো কিছু পাচ্ছি না। নাক, লাল, এই যে যে শব্দগুলো আছে, শব্দগুলোকে আমরা একেবারে বিভাজন করে আর কোনো ক্ষুদ্রতম অংশে আমরা কি করতে পারছি না, পৌঁছাতে পারছি না। ফলে আমরা বলছি যে এই শব্দগুলোকে যেহেতু বিশ্লেষণ করা যায় না, তাই এগুলোর নাম হলো মৌলিক শব্দ। সাধিত মানে এর সমার্থক একটি শব্দ হচ্ছে গঠিত। সাধন থেকে শব্দটি এসেছে, চেষ্টা করে যেটিকে তৈরি করা হয়েছে, সাধনার মাধ্যমে যেটি আসলে আসে, এইভাবে শব্দের উৎপত্তি। তাহলে আমরা বলছি বিশ্লেষণ করে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়। তার মানে যাকে ভাঙা যাবে এবং ভাঙার পরে যা যা পাবো, সেখানে অর্থবোধক শব্দের একটা উৎপত্তি সেখান থেকে হবে, যে আর একটা শব্দ এখানে আছে। যেমন এই যে প্রশাসন, দেখো ভাঙা আছে, বলছে প্রো আর শাসন, তার মানে এটা সাধিত শব্দ। তাহলে কিভাবে এটি সাধিত, তার মানে কিভাবে এটি গঠিত, কথাটা কি বুঝতে পেরেছ? সাধিত মানে হচ্ছে গঠিত। তাহলে কিভাবে গঠিত হয়েছে? গঠিত হয়েছে প্রো শব্দটি শাসন শব্দের আগে যুক্ত হয়েছে। হাতল, বলছে হাত যোগ ল। তো এখন প্রশ্ন হতে পারে যে স্যার হাত তো বুঝলাম, ল কি? তাই না? যদি ল কিছু হয় তাহলে উপরে লাভ কেন কিছু নয়? গো তো গো, গো লাভ কেন নয়? বুঝছে যে ল কিন্তু প্রত্যয় হিসেবে ব্যবহার করা হয়। যেমন তুমি শীতল, শীতলকে যদি এখন তুমি আহ শীতল না পরে শীতল পরো, তাহলে কিন্তু হবে না। খেয়াল করছো পড়ার ধরনে? দেখো, এটাকে তুমি হাতল বলতে পারছো না, হাতল বলছো। ঠিক তেমন ভাবে ওখানে কিন্তু শীতল বলতে পারছো না।
শীতল। এখন দেখো ওখানে শীত, তার সাথে ল যুক্ত হয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম এরকম এই লটা আলাদাভাবে ব্যাকরণে প্রত্যয় হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু গোলাপ, প্রলাপ, হুম, আহ, এখানে লাভ আছে, কিন্তু গোলাপ মূল শব্দ বই, দেব বই একটা শব্দ। আহ, এই বইকে কি করা যাবে, পর সইতে তো ভাঙা যাচ্ছে না। হ্যাঁ? ফুল, পয়ের ষোল, ফুল, এগুলো আর কিন্তু ভাঙা যায় না, নাম প ভেঙে আর কিছু পাওয়া যাবে না। এগুলোকে আসলে মৌলিক শব্দ বলা হয়। এবং এই মৌলিক শব্দগুলোর আবার প্রাকৃতি, কি ওটা, প্রকৃতি প্রত্যয় যখন করবো তখন এগুলোকে আমরা প্রাতিপদিক নাম দেবো। আমাদের আমাদের প্রকৃতি প্রত্যয়ের একটা আলোচনা থাকবে কিছু অংশ নিয়ে, সে আলোচনা অবশ্য আমরা আগে করেছিলাম যখন তোমাদের মৌলিক আলোচনার বিষয়গুলো করিয়েছিলাম। হম, ব্যাকরণের ধ্বনিতত্ত্বে আলোচনা করিয়েছিলাম। আহ কি বলে, ব্যাকরণের বিশ্লেষণ যে একটা অধ্যায় ছিল, আমরা সেখানে ব্যাকরণের আলোচনার প্রায় সকল বিষয় নিয়ে এসেছিলাম একটু একটু করে। সেখানে আমরা প্রাতিপদিক, ধাতু, প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, কীট প্রত্যয়, তারপরে নাম প্রকৃতি, নাম প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, এসব নিয়ে সেখানে আমরা কথা বলেছিলাম। সেই আলোচনাও আমরা আবারও প্রকৃতি প্রত্যয়ের ওখানে একটু করবো, দেখবে। তাতে আমরা এখন বলতে চাচ্ছি যে যখন দেখবো যে শব্দটাকে আমরা ভাঙতে পারছি, ভেঙে আলাদা করে অর্থবোধক শব্দ পাওয়া যেতে পারে, অথবা সেখানে প্রত্যয়, উপসর্গ এটা থাকতে পারে, অথবা শব্দগুলো সন্ধির মাধ্যমে গঠিত হতে পারে, সমাসের মাধ্যমে গঠিত হতে পারে। এইরকম যখন থাকবে, উপসর্গ, সমাস, সন্ধি, প্রত্যয়, দেখো তাহলে এই যে উপসর্গ, সমাস, সন্ধি, প্রত্যয়, ব্যাকরণিক এই টার্ম গুলোকে আমরা, তোমাদের বোধহয় উপসর্গ পড়ানো হয়নি না? না স্যার। উপসর্গ আর প্রত্যয় এখানে বাকি আছে। তো ভালো একটা অধ্যায় বাকি আছে উপসর্গের, যদিও মানে ওই অধ্যায়ে আসলে এইভাবে ক্লাস করিয়ে পড়ানোর মতন খুব বেশি কিছু নাই। শব্দের আগে যুক্ত হবে, একটা কৌশল দেখানো হতে পারে যে এই শব্দগুলোর ভিতরে কয়টা, শব্দটার ভিতরে কয়টা উপসর্গ আছে, এমন একটা প্রশ্ন কখনো কখনো আসে পরীক্ষায়। তখন মজার বিষয় হচ্ছে, তুমি ওই জায়গায় অ্যান্সার যদি করতে চাও, তাহলে তোমার সন্ধি সম্পর্কে ধারণা থাকতে হবে খুব ভালো করে। অর্থাৎ উপসর্গগুলো শব্দের আগে যুক্ত হলে তাদের এক জায়গায় করার জন্য সন্ধি বিরাট ভূমিকা পালন করে। সেটা তোমরা বোধহয় সন্ধি করার সময় নানা সময় বুঝেছ। যেমন তুমি যদি আহ ই করো, কি বলে এটাকে, পর্যালোচনাকে যদি তুমি বলা হয় যে, এই বলো তো পর্যালোচনা শব্দে কয়টা উপসর্গ আছে, পারবা, করতে পারবা? ভাঙো তো, কি কি পেতে পারো দেখি পর্যালোচনা শব্দটার ভিতরে? একটাই তো, পরিযোগ আলোচনা। আলোচনাটা কি আসলে? স্যার লোচনার আগে কি স্যার আ প্রত্যয় যুক্ত হয়েছে? ডেফিনেটলি, ডেফিনেটলি, খেয়াল করছো? তাহলে এটা আছে, আ আছে, লোচন আছে, তারপরে আবার আ আছে, ওটা হলো প্রত্যয়, পরের আ। আর প্রথম আ হচ্ছে উপসর্গ, খেয়াল করছো? আর তার আগে একটু উপসর্গ। দেখো, এই যে ভেঙে তুমি পর্যালোচনাকে যে বিশ্লেষণ করে ফেললে, কোন শব্দ আসবে তা তো বলা যায় না, যায়? আমরা তোমাদের এই কৌশলটা দেখাতে পারি। আর কিছু শব্দের উদাহরণ সেখানে থাকবে যা সাধারণত গুরুত্বপূর্ণ থাকে, আচ্ছা, কিন্তু টেকনিকটা কিন্তু তোমাকে ঠিক মতো পারো, যে ও এইভাবে আসছে। এবার তোমার সম্ভারটা কিভাবে বাড়বে, ধরো তুমি এবার তোমার চাকরির পরীক্ষার যে অধ্যায় আছে উপসর্গের, তুমি ওখানে প্রশ্নগুলো প্র্যাকটিস করলে একবার,
প্রশ্নগুলো প্র্যাকটিস করতে যাবে কখন? তখন, যখন তোমার উপসর্গ সম্পর্কে ধারণাটা পরিচ্ছন্ন হয়ে আছে, যে আমি জানি এই খাঁটি বাংলা 21টি, সংস্কৃত 20টি, আরবি ফার্সি এইগুলো সব আছে, আহ, কার কয়টা উপসর্গ আছে সেটা আমি জানি, প্রত্যেকটা উপসর্গকে আমি জানি যে ফার্সি 10টা আছে, হ্যাঁ, আরবি 4টা আছে। এভাবে তোমাকে এগুলো মুখস্থ তোমার আছে কমপ্লিটলি। হ্যাঁ, তুমি শব্দ দেখলেই মাঝখান থেকে সেটিকে তুমি বের করতে পারবে ভেঙে। এবার উপসর্গ যুক্ত হয়েছে, খেয়াল করে বের করতে হচ্ছে কিন্তু সন্ধির মাধ্যমে। যে পর্যা, এটা স্বাভাবিকভাবে দেখলে তো তুমি কোনো উপসর্গ পাচ্ছ না, কিন্তু পড়ি আর আলোচনা মিলে পর্যালোচনা হচ্ছে, এটা তোমাকে সন্ধির মাধ্যমে বুঝতে হচ্ছে। সাথে সাথে এই পাশে পড়ি উপসর্গ পেলাম, এখন ভাবলাম যে দেখি আরো ভাঙা যায় কিনা। যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে পৌঁছানো যাবে চেষ্টা করে, ততদূর পর্যন্ত আমরা তাকে ভেঙে তার মৌলিক যে বিষয়গুলো আছে তাকে বের করে নেব। মৌলিক বিষয়গুলোকে বের করে নিয়ে অনেকগুলো মৌলিক বিষয় সেখানে থাকে। আমরা শব্দের বিভাজন করে কি চাচ্ছে দেখতে হবে, যে উপসর্গ চাইলো না প্রত্যয় চাইলো। কখনো কখনো তোমাকে বলবে যে শব্দটি কিসের মাধ্যমে গঠিত হয়েছে, আমরা সেটি সন্ধি সমাস পড়ানোর সময় করেছি। তুমি তখন এইভাবে বিভাজন করে দেখবে যে এখানে সন্ধি আছে না সমাস আছে। বলছি যে যে স্যার, আহ, সমাসের মাধ্যমে যেটা হয় সেটা তো সন্ধিতেও হচ্ছে। তুমি যখন সত্যাসত্যের কথা বলবা না, যে এটা তো সত্য অসত্য মিলিয়ে সমাসের মাধ্যমে তৈরি হচ্ছে, সন্ধির মাধ্যমেও হয়েছে। বলতে সত্য আর অসত্য তো এক জায়গায় থাকলে সত্য অসত্য কোথায়? কিন্তু আমি সত্য অসত্য না বলে সত্যাসত্য যেহেতু বললাম, তখন তো লাস্ট পর্যন্ত সে যে প্রক্রিয়াটাকে ধারণ করেছে সেটা সন্ধি, অর্থাৎ সেটি সন্ধির মাধ্যমে এসেছে। এভাবে তোমাকে কিন্তু বিভাজনটা করতে হবে, বুঝছো? সুতরাং সেই রকম পড়ার ক্ষেত্রে পড়ার দুটো পদ্ধতি আছে। একটি হচ্ছে বুঝে পড়া, কিন্তু কম পড়ায় কাজ হয়। আরেকটা হচ্ছে মুখস্থ করে পড়া। যদি ভালো মুখস্থ থাকে তাহলে না বুঝলেও মোটামুটি 60% কাজ হয়ে যায়। কিন্তু এইবার তুমি বোঝো যে তোমার যদি মুখস্থও থাকে আর বোঝাটাও যদি থাকে, তাহলে সেটা কত ভালো হতে পারে। ব্যাপারটা কি ধরতে পারছো? যে তুমি দুটো জিনিসকেই রাখো, একটাকে যে আমি শুধু বুঝি, শুধু বুঝলে হবে কি, তোমার একটা লং লাস্টিং কাজ হবে সেটি। আর যে কোনোটা তুমি বিশ্লেষণ করে বের করে যেতে পারো। মুখস্থ রাখলে হবে কি, সাথে সাথে তুমি অ্যান্সারটা দিতে পারছো, সাথে সাথে তোমার মনে থাকে, পড়ার কিছুদিনের মধ্যে তারপরে আবার ভুলে যেতে হয়। আর বোঝার মুখস্থ দুটো যদি থাকে তাহলে তোর কোনো কথাই নেই। তার মানে বুঝতে বুঝতে যদি মুখস্থ করে ফেলতে পারো সেটা খুব কাজের পরীক্ষার হলের জন্য। ঠিক আছে? অর্থগত শ্রেণী দেখো, কারণ আমরা গঠনগত দুটো পদ্ধতি দেখে ফেলেছি ইতিমধ্যে। বলছে যৌগিক শব্দ। দেখো ব্যুৎপত্তি শব্দটি কিভাবে তৈরি হয়েছে দেখো তো, কইতে পারবা? এই বানানে দেখো জফলা রস্যকার আছে, কিন্তু ওই জফলাটা উচ্চারণে কোনো ভূমিকা পালন করছে না। তোমরা কি বিষয়টাকে অনুভব করতে পেরেছো? জি স্যার। যে ব্যুৎপত্তি এমন করে হয়তো বলা যেতে পারে তাকে, কিন্তু আমরা সেটি বলি না। ব্যাপারটা ধরা গেছে কিনা? সেটাকে আমরা বলি ব্যুৎপত্তি, একেবারে জফলা, উচ্চারণে কোনো ভূমিকা পালন করাই না। নিয়মটাই এরকম। এটি বলার জন্য তোমাদের নতুন আরেকটা শব্দ আমি দিয়ে দিই, মনে রাখবে। শব্দটি আমি নিশ্চিত রূপে তোমরা তোমরা একটু আগে বানান করো তো দেখি।
একটা শব্দ আছে না, ন্যূনতম, যে তার এই ন্যূনতম জ্ঞানটুকু নেই, এরকম একটা কথা আমরা বলে থাকি না? সেটা বানান কি হবে কত একদম দেখি। দেখি ন্যূনতম কিছু শিখেছো কিনা, আমি সেটাই অনুভব করে ফেলতে স্যার, পারি। দন্ত টয় জফালার সুকার, দন্ত ড ত ত দন্তন ম, নয় জফলা রস্যকার দন্তন ন ত ত ন। আর হচ্ছে হুম। এর বাইরে আর কারো কিছু বলার আছে? এই ন্যূনতমতে এর বাইরে আর কেউ কিছু বলতে চাও? বলে এখন তো একটা শ্বাস আছে, এখন চোখের দৃষ্টিতে উপর দিক তাকিয়ে অথবা মুখস্থ রাখার চিন্তা থেকে মনে করে নিচ্ছি যে সবাই এই বানানটিকেই সঠিক করেছে। স্যার, হুম। দন্তন কি দীর্ঘকার হবে? হ্যাঁ, সন্দেহ রাখলে তো হবে না। তুমি তো প্রশ্ন স্যার, মনে করছো, হয় দীর্ঘকার হবে। তুমি তো প্রশ্ন করছো, তুমি তো উত্তর দিচ্ছ না, তাই না? বানানটা জি স্যার। দীর্ঘকার। বলছে দীর্ঘ কেন? দেখো, এটা তৈরি হয়েছে নি, হ্যাঁ, যোগ দীর্ঘ আর ন। দেখো, এই রশ্মি আর এই দীর্ঘ উভয় মিলে কি হয় কত? স্যার জফলা আর দীর্ঘ কি? জফলা। আর দীর্ঘটা কার? এই আর পরে, এই হলো শব্দের গঠন। এখন তুমি যদি এটা মনে রাখতে পারতা, অথবা এটাকে ভেঙে যদি তুমি পড়ার সময় এভাবে পড়তে, তাহলে তোমার এই শব্দটা কোনোদিনই বানানে ভুল হবে না। আর যখন তুমি মুখস্থ করবে, তখন তোমার সন্দেহ তৈরি হবে যে রস্যু না দীর্ঘ, কি হবে এটা। এখন বোৎপত্তির কথা বলো, যে তাহলে কি আছে এতে? স্যার বি যুগ উৎপত্তি। তার মানে বিশেষভাবে উৎপত্তি। খেয়াল করছো? খুব জটিল কিছু না, কিন্তু বোৎপত্তি শব্দটা, বি মানে হচ্ছে বিশেষভাবে, ওটা একটা উপসর্গ আর উৎপত্তি আছে সাথে। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ বলছে একই রকম। হচ্ছে দেখো, গঠিত হচ্ছে যেভাবে, সেটা যে অর্থ দেয়, আর সেটি কেমন হচ্ছে, বাবু আনা, বাবুর ভাব, ওটা ওই বাবু আনায় যা বোঝাচ্ছে, আমরা বাবুর ভাব অর্থেই ব্যবহার করেছি। এখন কথা হচ্ছে, এই যে যে জায়গা, যে এই যে বাবু আনা, আয় আকার আ আছে, আর এদিকে অন্তস্থ আকার হয়েছে। হুম? এই যে যে পরিবর্তন, এই পরিবর্তনের জায়গা হচ্ছে যে এই যে শব্দের মধ্যে তোমার স্বরধ্বনির যে রূপটা আছে, আ, এটাকে বাংলায় ব্যবহৃত শব্দের মধ্যে আমরা ব্যবহার করতে পারি। সেটি শব্দের শেষেও, আহ শব্দের শেষে, যেহেতু আমাদের আট আর একটা কার আছে, তাই না? তাই শব্দের শেষেও তাকে ব্যবহার করতে পারি। এইবার যখন সে আটা এমন কোন জায়গায় ব্যবহার করা হচ্ছে যেখানে ওই ব্যঞ্জনের সাথে আগে থেকেই অন্য কোনো কার আছে, দেখো বাবু, খেয়াল করছো? ভয় কি আছে? রস্যকার আছে। অতএব ওই আ কে আমরা ওখানে না রেখে, বলছে ব্যঞ্জনের ভিতরে একটা স্বরের রূপ আছে, অন্তস্থ অ। অন্তস্থ অ কিন্তু খেয়াল করো একটা স্বরের মতন রূপ, কিন্তু ব্যঞ্জনের ভিতরে একটা স্বরের অবস্থিতি না। অন্তস্থ জ, ওখানে তো জয়ের উচ্চারণ আছে, ওই যে স্পর্শ করছে জ। কিন্তু অন্তস্থ অ, অটা কিন্তু একেবারে অ এর মতোই উচ্চারিত হচ্ছিল, ওটা কি ধরতে পারছো? সুতরাং ওই আটা আমরা অন্তস্থ অতে আকার দিয়ে পরিণত করে ফেলেছি। এইরকম কারণ
আমরা রাখছি। লজিক্যাল হচ্ছে যে শব্দ মধ্যে স্বরে অ বা স্বরে আ এটা ব্যবহার করা হয় না। এই তাহলে আমরা বাবুয়ানা যেভাবে উৎপত্তি যা ওর গঠনগত যেভাবে এসেছে, উৎপত্তিগত অর্থ আমরা একই রকম পাচ্ছি। আবার চিকা মারা, এখন চিকা মারা স্বাভাবিকভাবে বাবুয়ানা আমরা যত সহজে বুঝতে পারি, চিকা মারা হয়তো অত সহজে প্রয়োগ যেখানে যেখানে আছে হয়তো আমরা জানবো। জানা না থাকলে আমরা রাখছি, মনে রাখছি যে চিকা মারা অর্থ দেয়ালে লিখন। দেয়ালে যে পোস্টার টোস্টার লেখা লাগানো হতে পারে কখনো, অথবা শুধু দেয়ালে আহ লিখে দেওয়া হতে পারে। এছাড়াও এই যে শব্দগুলো আছে প্রকৃতি প্রত্যয় সাধিত, গায়ক, কর্তব্য, মধু, দৌহিত্র, যদি এই শব্দগুলো তুমি একটানা মুখস্থ রাখো, যে ব্যাকরণ বইয়ে এগুলো লেখা আছে, এগুলো সব আসলে যৌগিক শব্দ, কারণ এগুলোর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ। ব্যবহারিক অর্থ কিরকম? বলছে এটা ব্যবহার করি আমরা যে অর্থ, সেটি ব্যবহারিক অর্থ। সেই শব্দ অর্থ একই রকম। এইরকম যখন আমরা দেখব, তখন আমরা তাকে বলবো যৌগিক শব্দ। আচ্ছা, তাহলে যৌগিক শব্দ একটা কি সাধিত শব্দ কিনা বলো তো? জি স্যার, যোগ যোগ ঠিক। যৌগিক শব্দ একটা সাধিত শব্দ। এখন দেখো, যৌগিক বিভাজনটা এসেছে কোন জায়গা থেকে? অর্থের জায়গা থেকে। সাধিত বিভাজনটা এসেছে আমি ওই শব্দটিকে আলাদা করতে পারি কিনা সেই জায়গা থেকে। তবে দুইটা জায়গা কিভাবে কিন্তু মনে করে আলাদা করতে হবে। না হলে যখন তোমাকে করা হবে যে নিচের কোনটি যৌগিক আর কোনটি সাধিত, তখন সব সাধিত এবং যৌগিককে তুমি কিন্তু এক করতে পারবে না। আমরা এবার অর্থগতভাবে যে আলোচনাটা করতে যাচ্ছি, এখানে যে টাইপের শব্দগুলো আছে এরা সবাই তোমার সাধিত শব্দ হবে। কিন্তু সাধিত হওয়ার ধরনের উপর নির্ভর করছে সেটি যৌগিক কি রুড়ি কি জবরুর। দেখো তো কথাটা বুঝতে পারলে কিনা? সাধিত হচ্ছে কিভাবে এবং সেখানে ও সাধিত হয়ে যে অর্থটা কিরকম দিচ্ছে খেয়াল করো। বলছে এখানে প্রত্যয় যুক্ত হয়েছে, বেশিরভাগ শব্দই, বেশি প্রায় সবই প্রত্যয় যুক্ত হয়ে উম, যুক্ত হয়েছে। কিন্তু এই মারা, চিকার মারা যুক্ত হয়েছে, এটা কোনো আমাদের প্রত্যয় হিসেবে আমি দেখিনি। প্রচলিত যা আছে একটু মনে রাখতে হবে। প্রত্যয়ের মাধ্যমে হয়েছে, আবার সন্ধির মাধ্যমে হয়েছে। তুমি যদি গায়ককে গই যোগ অগ ধরো, আমার মনে হয় যে তোমাদের সন্ধির কথা মনে আছে। বলতো গায়ককে যদি গই যোগ অগ ধরি, তাহলে সন্ধি কোন নিয়ম এখানে পড়েছে দেখো তো। তুমি এইরকম বিভাজনের মাধ্যমে সন্ধিটাকে বলতে পারো কিনা? স্যার ওইকারের পরে অন্য স্বরধ্বনি আসলে আয় হয়। আয় হয়। ওইকারের পরে যদি অন্য স্বরধ্বনি আসে, অন্য স্বরধ্বনি মানে অ আ নিয়ে আমরা কথা বলছিলাম, ওখানে চারটা আছে না? জি স্যার। এ ওই ও ঔ, ওদিকে হলো অ আর আ। এ ওই এর পরে অয় আয় হয়, আর ও ও এর পরে অব এবং আব হয় না, এরকম আমরা ওখানে নিয়েছিলাম। তুমি শব্দকে যখন এভাবে ভেঙে বলতে পারবে, তখন তুমি এটাও ধরতে পারছো এটি সন্ধির মাধ্যমে হচ্ছে, অর্থাৎ এটি সাধিত শব্দ। কিন্তু সাধিত শব্দ হলেও এটা যেভাবে উৎপত্তি হয়েছে বলা হচ্ছে যে এর উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ। উৎপত্তিগত অর্থ মানে কিন্তু ব্যুৎপত্তিগত অর্থ, কথাই এক। কিন্তু উৎপত্তিকে এখানে ব্যুৎপত্তি বলা হয়েছে, একটু বিশেষভাবে উৎপত্তি দেখাচ্ছে, মানে হচ্ছে ব্যাকরণিক একটা বিশ্লেষণের মাধ্যমে তার গঠনটাকে আমরা বের করতে পারি। তাই তাহলে এই যদি হয়, তাহলে সেটিকে বলা হয় কি শব্দ? যৌগিক। আচ্ছা,
এই যৌগিক শব্দটা কিভাবে গঠিত হয়েছে বলতে পারবে? স্যার যোগ স্যার যোগ ই। দেখো, যোগ যোগ ইক যদি হয় এটা কিন্তু এইরকম, ইক প্রত্যয় যুক্ত হলে দেখো তো কি হয়েছে, স্যার আ- বৃদ্ধি। বৃদ্ধি হয়েছে। তার মানে তুমি জানলা যে ইক প্রত্যয় যুক্ত হলে আদ্য স্বরের কি হয়, বৃদ্ধি হয়। জোটা হয়ে গেছে যৌতে। যেমন ভূগোল যোগ ইক, ভূগোল যোগ ইক কি হবে তখন, ভৌ। একটা জিনিস খেয়াল করছো যে ওখানে দীর্ঘকারটা ও হয়েছে, আর এখানে ও কারটা ও হয়েছে। অর্থাৎ এইরকম চেঞ্জ কিন্তু হতে পারে, একই কার যে এক জায়গায় যাবে তা না, যে ভিন্ন ভিন্ন কার এসেছে, অর্থাৎ যৌগিকে আমরা পাচ্ছি বৃদ্ধির জায়গা। যদি পাও একটু ব্যবহারিক দিকে তাকাও তো, কি হয়েছে এটা, বলো কিভাবে গঠিত হলো? কিভাবে ব্যবহারিকটা হয়েছে বলতে পারো? না স্যার, বুঝতে পারতেছি না স্যার। কেন, শেষে ইক আছে না, তাহলে সেটা একটু ভেঙে দাও। ব্যবহার মূল শব্দ পাচ্ছ না একটা, ধরতে পারোনি? স্যার কেমন জানি একটু উল্টা পাল্টা করতেছে স্যার। ওটা ভালো লাগবে না, এবার ঠিক হয়ে যাবে দেখো। ব্যবহার যোগ ইক। স্যার ব্যবহারিক শব্দটার কথা বলছিলেন, বুঝতে পারি নাই। ও, তা এখন বলো তাহলে কি হবে? স্যার ব্যবহার যৌগিক। হুম, তাহলে এই শব্দটায় যে বয় জফলা আকার হবে এটা কি ধরতে পারছো? কারণ এই যে বয় জ এর সাথে কি আছে, স্যার অ একটা আছে, অয়েস। একটা অ আছে, কিন্তু আমরা জ ফলাকে উচ্চারণ করি জ ফলায় আকার, তাই ওখানে উচ্চারণে আমাদের বৃদ্ধিটা আসছে না, ও আগে থেকেই আছে, তাই তো? কিন্তু ইক প্রত্যয় যুক্ত হলে যে অটা আ হয় এটা তো তোমরা জানি। এই কারণে দেখবা এই ব্যবহারিক শব্দের বানান দিয়ে, যেমন ওই যে ব্যবহারিক বাংলা অভিধান, ওখানে তারা ওই জফলায় আকার রাখে নাই। এখন কেন রাখে নাই, কিন্তু উৎপত্তিগত ভাবে কিন্তু দেখো ব্যবহারিক শব্দে আকার আসাটা বাঞ্ছনীয়, খেয়াল করেছো? জি স্যার। এবং আমি পারতপক্ষে এই শব্দে আকার দিয়ে লেখার পক্ষে। আহ, তার জন্য লজিকও দেখাচ্ছি এবং সেটি স্থিত, যে এখানে তো আদ্যস্বরের বৃদ্ধির প্রয়োজন আছে। স্বরের বৃদ্ধি যেহেতু আগে থেকে আছে এরকম মনে হয়, কিন্তু দৃশ্যমান তো নয়। যেমন দেখো, মানব, বলো কি হবে, মানব যোগী, মানবিক, নাকি? দেখো, জি স্যার। আকার যদি থাকে তাহলে কিন্তু আকারের আর চেঞ্জ হয় না। বলা হচ্ছে বয় জফলার উচ্চারণই তো বয় জফলা আকার, ঠিক আছে? বয় জফলার উচ্চারণই হচ্ছে বয় জফলা আকার। কারণ তোমাদের কথা আগে বলা হয়েছে হয়তো যে শব্দের শুরুতে যদি শুধু জফলা থাকে তাহলে তার উচ্চারণ জফলায় আকার হয়। দেখো ব্যয় বানানটা এরকম না, বয় জফলা অন্তস্থ হ। কিন্তু উচ্চারণটা কেমন হবে বলতে পারবা? স্যার ব্যয় আকার হ্যাঁ, সহ। আকার শব্দ হবে, যে বয় জফলা আকার অন্তস্থ হয় হর্ষ। বুঝতে পারছো, এই কিন্তু এর উচ্চারণ।
ব্যথাটা কি বানান কও তো? স্যার ব স্যার জফলা আকার। না না, ব্যথায় কিন্তু আকার নাই। এই যে যে আকারটা নাই আর উচ্চারণে যে আসে, এই কারণেই আমাদের বানান ভুল হয়। ব্যাপারটা কি ধরতে পেরেছো? জি স্যার। যে এই শব্দটায় জফলায় আকার নাই, কিন্তু আমরা উচ্চারণে রাখছি। এখানে কখনো কখনো দেখবা যে ব্যবহার বানানেও কেউ কেউ আকার দিয়ে ফেলে, আর ব্যবহার বানানে আকার দেওয়া ভুল বিধায় তারা মনে করছে ব্যবহারিক বানানেও আকার দেওয়া ভুল। কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। আমি কোন জায়গায় গিয়েছি তোমাদের নিয়ে, বুঝতে পারছো এবার? যে ব্যবহার বানানে তো আকার নাই। আরে বাবা, ব্যবহার বানানে তো আকার থাকবে না, কিন্তু ব্যবহারিক বানানে থাকবে, কারণ ওখানে ইক প্রত্যয় যুক্ত হয়েছে, তাই জফলার সাথে একটা অ আছে, সেই অটা আ হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছো? এখন চলছে এইভাবে, তাই চালিয়েছে তারা। কিন্তু তোমরা দেখবে অনেক অভিধান আগে থেকেই তারা কিন্তু আকার দিয়ে রেখেছিল, এবং আকার আছে। পরের যারা সংস্কারে আসছে এখানে, তাদের মনে হয় এটা নাকি অহেতুক। হম। এখন একবার মনে হয়ে গেলে তো কিছু করার নাই, বুঝছো? এই গোষ্ঠী কখন ব্যথা বানানে আকার দিয়ে ফেলবে, তখন ব্যথা পাওয়া একটু কম হবে এরকম মনে হয়। স্যার তাহলে তবে স্যার আমরা আনসার কোনটা বলবো স্যার, আকার সহটা ব্যবহারিক বানানো? চলছে যেহেতু জফলাটা, আকার যেহেতু চলছে না, যদি পরীক্ষায় আসে এটা কোনোভাবে যে কোন বানানটি সঠিক সেটা জফলা দিয়ে আকার দিয়ে, তাহলে তোমরা বুঝতে পারবা যারা পরিবর্তনকে চাচ্ছে এবং জফলায় আকারটা নাই। ওই অভিধানের উপরে এখন লেখা আছে জফলায় আকার নাই। জি ঠিক স্যার আছে, যদি বুঝতে দুটো থেকে আসে, যদি দুটো থেকে একটা কি নির্বাচনের অবস্থা আসে, তাহলে তুমি বুঝবা যে এদিকে যাওয়া হচ্ছে। ঠিক আছে, এইটুকু প্রশ্ন আসা উচিত নয়, এই অমীমাংসিত প্রশ্ন। তাহলে আমরা যৌগিক বুঝলাম, এবার রূঢ়ি বা জগরুড়ে যাব। খুব গুরুত্বপূর্ণ, যৌগিকের সাথে একটা এবং একই সাথে সাধিত শব্দের সাথে আমরা একটা পার্থক্য তৈরি করতে চেষ্টা করব, সাথে সাথে তিনটাকেই মনে রাখবো। দেখো, বলছে প্রত্যয় বা উপসর্গ যুক্ত হয়ে, এটা মনে রাখতে হবে যে রূঢ়ি শব্দ কিভাবে গঠিত হয় না। প্রত্যয় বা উপসর্গ যুক্ত হয়ে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে, এবার খেয়াল করো, এই কথাটা মনে রাখো। আমরা দুটো শর্ত পেয়েছি, প্রত্যয় বা উপসর্গ যুক্ত হতে হবে, মানে পরেও কিছু যুক্ত হতে পারে অথবা আগেও কিছু যুক্ত হতে পারে। প্রত্যয় কোথায় যুক্ত হয়? পরে। উপসর্গ যুক্ত হয় আগে। তাহলে প্রত্যয় বা উপসর্গ যুক্ত হয়ে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করতে। দেখো, এবার আমরা যাই, গবেষণাটা কি আসলে, কিভাবে তৈরি হয়েছে শব্দটা ভাবো। সন্ধির মাধ্যমে। আর গোযোগেশন। হ্যাঁ, সন্ধি জাতীয়। গোযোগ এসনা, গবেষণা। হস- হস্তি কিভাবে তৈরি হয়েছে? হস্তযোগ ই, ঈদ প্রত্যয় যুক্ত। বা ইন প্রত্যয়। হ্যাঁ, ই প্রত্যয় বা ইন প্রত্যয়, ইনের নোয়াটা শেষ পর্যন্ত বাদ হয়ে যায়, ফলে আমরা ইনও বলতে পারি বা ইও বলতে পারি। এখন দেখো, গো এসোনার কিন্তু গোতে গরু হয়, আর এসোনা তো আছে। এসোনা শব্দটি বোধ হয় খোঁজা অর্থে ব্যবহার করা হতে পারে। কিন্তু গবেষণা দ্বারা কি গরু খোঁজা বোঝায়? না, গবেষণা দ্বারা গরু খোঁজা না বুঝিয়ে অধ্যয়ন, আরো বেশি করে অধ্যয়নকে বোঝাচ্ছে। আর হস্তহস্তিতে কি হচ্ছে? কোথায় হাত আর কোথায় হাতি। দেখো তো, এই অংশটুকু পেলে না এবার কিনা, যে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে
অর্থাৎ গরুর দিকেও যায় নাই, আর উপরেরটায় হাতির দিকেও যায় নাই। খেয়াল করছো? ভিন্ন কোনো বা বিশিষ্ট অর্থ প্রকাশ করেছে, অন্য কোনো বিশেষ অর্থ প্রকাশ করেছে। ফলে ওটা হাতের দিকেও যেমন যায় নাই, গেছে হস্তি আলাদা, কিন্তু হাত থেকেই এসেছে। খেয়াল করছো? তাহলে আমরা একটু বুঝলাম যে প্রকৃতি প্রত্যয় বা উপসর্গ সাধিত শব্দের যে মূল শব্দ আর যে গঠিত শব্দ থাকে, এটাও সাধিত শব্দ। কিন্তু যৌগিকের সাথে পার্থক্য কোথায় বলো, একটু মনে করার চেষ্টা করো। যৌগিকে হচ্ছে উৎপত্তি আর ব্যবহারিক অর্থ একই, আর এদের উৎপত্তিগত অর্থের সাথে কোনো মিল থাকবে না। দেখো তো বোঝা গেছে কিনা? জি স্যার। জি স্যার। দুইটা পার্থক্য, সবই কিন্তু সাধিত শব্দ, কিন্তু আমরা অর্থগতভাবে শ্রেণীবিভাগ করছি যে এরা গঠিত হওয়ার পরে ভিন্ন ধরনের অর্থের একটা প্রয়োগ এদের ভিতর থেকে হয়ে থাকে, ফলে আর একটা তুমি বলতে পারো যে স্যার এইটা তো এরকম হতে পারতো যে সাধিত শব্দের শ্রেণী বিভাগ, সেটি হতে পারে। আমি যখন এখন এই শব্দের শ্রেণীবিভাগ গুলো দেখাচ্ছি, এরা সবাই যে সাধিত শব্দ, সেক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ আমাদের নাই, কারণ এই শব্দগুলোকে আমরা বিভিন্ন ধরনের উৎপত্তির প্রক্রিয়া দেখাতে পারছি। আর উৎপত্তির পরে ব্যবহারের দিকে এদের অর্থ ভিন্ন হচ্ছে। তাহলে শব্দের অর্থ ব্যবহারের উপর নির্ভর করছে যে আমি কোন অর্থে ব্যবহার করছি। তাহলে বাঁশি দেখো তো কি হয়েছে, মানে বাঁশ থেকে এসেছে, কিন্তু বাঁশের তৈরি সকল বস্তুকেই কি বাঁশি বোঝাবে? না। তাহলে কোনো ভিন্নতা আছে। তৈল যেটা, খেয়াল করো, বলছে তৈল যে তিলজাত স্নেহ পদার্থ হবে, কেবল তা না হয়ে, অথবা তা না হয়ে দেখো উদ্ভিদ স্নেহ পদার্থ যেগুলো আছে, উদ্ভিজ ফল টল থেকে যেগুলো হয় অন্যান্য, না তেল, হচ্ছে তিল যোগ অযুক্ত হয়ে তৈল যুক্ত হয়ে তৈল তৈরি হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে কেবল তিলের সাথে এই তৈলের সম্পর্ক হয়, অন্য জায়গা থেকেও সে আসতে পারে, কিন্তু তৈলই না হয়। একই সাথে প্রবীণ, প্রবীণ কি করেছে দেখো, বিন, বিন তো বিনা থেকে এসেছে না? আচ্ছা, বিন যদি বিনা থেকে একেবারেই নয়, বিন আলাদা একটা বাদ্যযন্ত্র আছে, মানে আমি বাদ্যযন্ত্রের জায়গা থেকে আর কি বিনার কথাটা এনেছিলাম। এ সাপুরেরা বিন বাজায় না। এখন তুমি প্রবীণকে কি ওই ব্যক্তি না ধরে ওই যে যে বিন আছে তাকে ধরতে পারবা কোনোভাবে? কোনোভাবেই না। বলছে যে এখানে মূল শব্দ কিন্তু বিন, কেন বলো তো? বিনটা মূল শব্দ কেন? স্যার আগে উপসর্গ যুক্ত হয়েছে। আগে উপসর্গ যুক্ত হয়েছে। তুমি দেখবে যে দুই পাশে কোন দিকে কোনটা যুক্ত হয়েছে, এতক্ষণ আমরা যেগুলোর কথা বলেছিলাম ওগুলো প্রত্যয় যুক্ত হয়েছে। এবার আমরা উপসর্গের কথা বলছি, দ্যাট মিনস হচ্ছে মূল শব্দটা চলে গেছে পরে, তাই তো? বিনের অনুগামী হচ্ছে না, আলাদা বৃদ্ধ মানুষকে বোঝাচ্ছে। তাহলে আমরা বুঝলাম ভেঙে প্রথমত স্বাধীন, যেহেতু তার দুই দিকে পার্ট হচ্ছে, যেহেতু উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এক নয়, অর্থাৎ মূল শব্দের অনুগামী না হয়ে ভিন্ন দিকে গিয়েছে, অতএব এটা রূঢ়ি শব্দ। হ্যাঁ, রূঢ়ি বা
রুরু, আমরা দুটো নামই দিতে পারছি, এখানে দুটো নামই সেখানে থাকে। বিরুদ্ধাচরণের মাধ্যমে উৎপত্তির সাথে ব্যবহারের একটা তোমরা বোধহয় রুড়ো শব্দের সাথে আগে থেকে পরিচিত যদি থাকো, বোধহয় নেই, যে ওর আচরণটা খুব রূঢ়। এই কথা কি শুনেছ? মানে হচ্ছে প্রত্যাশিত আচরণ করছে না। মানে হচ্ছে আগে যারা তারা যেভাবে চাচ্ছে, পরের দেশে সেভাবে করছে না। আর এই রূঢ় যারা থাকে তারাই আসলে পরিবর্তন করতে পারে। বিনয়ীরা কিন্তু পরিবর্তন একদম আনতে পারে না বলবো না, কিন্তু বিনয় আসলে স্বীকার করে নেওয়ার জায়গা থেকেই পাই। অর্থাৎ যৌগিক শব্দগুলো পূর্বের অর্থের অনুগামী হয়, আর রূঢ়ি শব্দগুলো পূর্বের অর্থে অনুগামী হয় না। দেখো তো দুইটাকে আলাদা করতে পেরেছো কিনা এবার। স্বাধীন একটা চিন্তায় তারা সামনের দিকে এগিয়ে যেতে থাকে, অন্য একটা অর্থ তৈরি করে। যাদের পূর্বের অর্থ ভিন্ন রকম ছিল। সন্দেশ শব্দটাকে মনে রাখতে হবে। সন্দেশের আরেকটা অর্থ আছে, যখন ব্যবহার করা হয় সন্দেশ বাহক। এই শব্দ হয়তো তোমরা পুরোনো নাটক টাটক যদি পড়ে থাকো বা উপন্যাস পড়ে থাকো, সেখানে দেখবে মাঝে মাঝে লেখা থাকবে যে সন্দেশ বাহক মানে হচ্ছে দূত, যে খবর নিয়ে আসে, যে এই সন্দেশকেই আবার আমরা খাবার মিষ্টান্ন হিসেবে ব্যবহার করছি। অর্থাৎ সন্দেশ রুড়ি শব্দ হচ্ছে, কারণ সংবাদ অর্থে ব্যবহার করছি না। এখন প্রশ্ন হতে পারে এই জায়গাটা, যে এ যখন সন্দেশ বাহক হবে, তখন কিন্তু আবার দেখো একেবারে আলাদা শব্দ হয়ে যাচ্ছে, কেবল সন্দেশ থাকছে না, না, কেবল সন্দেশ থাকছে না, তখন তো ওটা সাধিত শব্দ হচ্ছে। এবং সন্দেশ বাহক মানে হচ্ছে সন্দেশ বহন করে যে, তার মানে সমাসবদ্ধ শব্দ হচ্ছে। দেখো তো বোঝা যায় কিনা। তখন সে রুড়িতে আসতে পারছে না, কেন বলো তো? প্রথমত বিরুদ্ধাচরণ করছে না, দ্বিতীয়ত হচ্ছে রুড়িগুলো তো, বলো কি কি, প্রত্যয় বা উপসর্গযুক্ত হয়ে উপসর্গযোগে। উত্তর আমি কি অনুগামী। তোমাকে, হ্যাঁ, আমি কি তোমাকে বোঝাতে পারলাম? এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যে প্রত্যয় বা উপসর্গযুক্ত হতে হবে এবং সেটি মূল শব্দের অনুগামী না হয়ে অন্য অর্থে যাবে। এত কথা যদি না বোঝো, এই শব্দগুলোই সাধারণত প্রয়োগ করা হয়ে থাকে। যদি এর বাইরে প্রয়োগ করা হয়, এরা অপশন এমনিও থাকতে পারে। তোমার কাজ হচ্ছে এগুলোকে মুখস্থ করে ফেলা, যে গবেষণা, অস্থি, বাসি, তৈল, প্রবীণ, সন্দেশ, পাঁচটা ওখানে আছে, ছয়টা আছে, তুমি এটাকে মুখস্থ করে রাখলে যে এগুলো রুড়ি শব্দ। ঠিক আছে, তাতেও তোমার কাজ হয়ে যাবে। রুড়ির পরে আমরা যাবো বা যোগরূঢ় শব্দে। এবার বলো সন্দেশ বাহক কি হবে? দেখো এই সন্দেশ বাহক আমার একটু হচ্ছে, বুঝছো, ওই তোমাদের একটু ডিস্টার্ব হতে পারে। আমি গত 2-3 দিন তো বাইরে ছিলাম। তোমরা কেউ চিটাগাং এর আছো নাকি? হ্যাঁ স্যার। আমি 2-3 দিন সীতাকুণ্ডে ছিলাম, সীতাকুণ্ড পাহাড়ে। ওখানে স্যার ঠান্ডা বেশিতে স্যার। তারপরে খইয়াছড়াতে যে ঝর্ণা আছে, খইয়াছড়া 13টা ঝর্ণা আছে, ওখানে 13টা স্টেপ আছে ঝর্ণার।
আহ, 7 জন শিক্ষার্থী আর আমরা 3 জন শিক্ষক গিয়েছিলাম। সীতাকুণ্ড পাহাড়ে উঠেছি, পরের দিন খইয়াছড়া ঝর্ণা, তারপরে গুলিয়াখালী যে সি বিচ, হ্যাঁ ওখানে যে সমুদ্রে নামা। তো এই 16ই ডিসেম্বর পরে সন্ধ্যায় আমরা রওনা দিয়ে এখান থেকে 17 এবং 18 তারিখ 2 দিন আমরা ওখানে নানা ধরনের ভ্রমণে ছিলাম। আর 13টা স্টেপ অতিক্রম করার পরে একেবারে উপরে সেখানে যে স্নান করা, ওই ঝর্ণার যে কূপ আছে, ঝর্ণা কূপে এবং সাঁতার কাটা অনেকক্ষণ থাকার ফলে একটু গলা টলা ধরে আছে, ঠান্ডা লাগার বিষয় আছে। হুম। সেক্ষেত্রে একটু ডিস্টার্ব হচ্ছে। যাক, তুমি চিটাগাং এর কোথায় বাড়ি তোমার? স্যার কক্সবাজার। ও, তুমি তো একেবারেই আরো সীমান্তে, তাহলে তো বেশ ভালো। কি নাম তোমার? স্যার রহিমউদ্দিন। স্যার কক্সবাজার রহিমউদ্দিন। আসলে জানাবেন, কক্সবাজার আসলে হ্যাঁ, জানাবেন। হ্যাঁ, কক্সবাজার কক্সবাজারে আসলে এখনো যাওয়া হয়নি, এটা তো আরো বেশি ইসের বিষয়। আচ্ছা, ওখান থেকে শিক্ষার্থীদের নিয়ে ফিরে আসছি। কক্সবাজারে এখন আমার নিজেরও যাওয়া হয়নি। আমি যদিও ক্যাডেট কলেজে 2 বছর ছিলাম ফৌজদারহাটে, সীতাকুণ্ডে কয়েকবার যাওয়া হয়েছিল, কিন্তু স্যার খৈয়াছড়া ঝর্ণায় যাওয়া হয়নি। স্যার ফৌজদার হাটে ছিলেন? হ্যাঁ, আমি 2 বছর ফৌজদার হাটে। ফৌজদারহাটে শিক্ষক ছিলাম তো। আচ্ছা স্যার। 15 থেকে 17 সাল, 2 বছর। পরে চিটাগাং এ যে গতদিন আমি 18 তারিখ বিকেলে আর কি 4টার সময়, 4:30টায় ফৌজদারহাট ক্যাডেট কলেজে ঢুকলাম। আমার আগের যারা কলিগরা আছে তারা ছিলেন বেশ কয়েকজন, 7-8 জন। পরে রাতে আমাদের ডিনারের ব্যবস্থা করলেন আমরা, আমাদের 10 জনের। ওখান থেকে ডিনার করে গাড়ি করা ছিল সীতাকুণ্ড থেকে। তো আমরা ওই গাড়িতে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে থেকে উঠে তারপরে 6:30টায় বাগেরহাটে এসে নেমেছি। বিরাট এক ভ্রমণ। আমি একেবারে ধরো 15-20 মিনিটের আবেদনে রাজি হয়ে গিয়েছিলাম, কারণ ওই আবেদনটা ওই দিকে বেশি ছিল আমার, যে তাহলে ক্যাডেট কলেজে 8 বছর পরে আবারও ঢুকবো। নিজের একটা জায়গা, চাকরি করে আসছি ওখানে, হ্যাঁ। বুঝতে পারছি স্যার। হ্যাঁ, সেটি বেশ আনন্দের। যখন ক্যাডেট কলেজে ঢুকেছি, ওদেরও আবার চলছে, ওই বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা এবং বার্ষিক শেষ হবে এটা, বছরের শেষ আনন্দ। কলেজ ছুটি হবে ওই দিনই, ওদের উদ্বোধন পরের দিন হবে। সাজানো গোছানো ছিল সম্পূর্ণ কলেজটা, একেবারে নতুন রঙে সাজানো ই করা। তো ওনারা যারা গেছে দেখতে, ওনাদেরও দেখে যে ক্যাডেট কলেজ, আরে বাবা কি বিরাট এরিয়া এবং কিরকম সজ্জিত। স্যার 300 একর মনে হয় ফৌজদারহাট ক্যাডেট কলেজ। হ্যাঁ, ওই রকমই এরিয়াটা, আমার এই মুহূর্তে মনে নেই। ওটা তো পাহাড় টাহাড় দিয়ে, পাশ দিয়ে অনেক এলাকা তো। হুম। অনেক এরিয়া বড়। তাহলে দেখো, আমরা আবার এদিকে ফিরে আসি, যে জগরুর শব্দ কিভাবে তৈরি হচ্ছে। বলছে সমাস দ্বারা গঠিত হয়ে, এটা তোমাদের জানা আছে সমাস কি। সমসমান পদ সমূহের, সেটিও জানা আছে, এখানে লেখাও আছে। অনুগামী না হয়ে বিশিষ্ট অর্থ দিলে তাকে জগরু শব্দ বলে। বলছে এবার সমাসের মাধ্যমে গঠিত হবে, কিন্তু সমসমান পদগুলোর অনুগামী অর্থ দেবে না। আচ্ছা, কিরকম? দেখো, পঙ্কজ, পঙ্কে মানে হচ্ছে কাদা, জন্মে যা। এখন যে ব্যাখ্যা দিয়েছে তাতে কি পঙ্কে জন্মগ্রহণকারী বা কাদায় জন্মগ্রহণকারী সবাইকে বোঝানোর কথা না। কিন্তু দেখো তো কাকে বোঝায়, কেবল পদ্ম ফুলকে। পঙ্কজ মানে কিন্তু শাপলা ফুলকে বোঝাবে। শাপলা ফুলও তো কাদায় জন্মে নাকি?
শাপলা ফুলের কাদায় জন্য তো পানিও লাগে স্যার। পানি তো পদ্ম ফুলের জন্য লাগবে বোধহয়। কিন্তু পানি ছাড়া তো জীবনের স্পন্দন হওয়া কঠিন। সেটি আহ, পদ্মাতেও লাগবে বা শাপলায়ও লাগবে। তো বলছি যে আহ, পদ্ম পঙ্কজ বলতে কেবল পদ্মকেই বোঝায়, কিন্তু কাদায় জন্ম নেওয়া অন্য সবাই এই ব্যাখ্যার ভিতরে চলে আসে। অর্থাৎ পঙ্কে জন্মে যা, কিন্তু সবকিছুকে না বুঝিয়ে শুধু পদ্মফুলকে বোঝায় লেখা আছে দেখো, তাই বলছে যে পঙ্কজ শব্দটি হচ্ছে যোগরূঢ় শব্দ। এবং এটা সমাসের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে উপপদ তৎপুরুষ সমাস, কারণ পঙ্ক একটা উপপদ, আর পঙ্কের পরে জন্মে যে শব্দটা আছে সেটা একটা কৃদন্ত পদ। জন্মযোগ এ হইয়া কীট প্রত্যয়ের মাধ্যমে গঠিত হওয়া একটা পদ। এই দুটো পদের সংক্ষেপণের মাধ্যমে সমাস হচ্ছে, উপপদের সাথে কৃদন্ত পদের সমাস হচ্ছে, তাই উপপদ তৎপুরুষ সমাস। এই সংজ্ঞা আশা করছি তোমাদের কারোর কারোর মনে থাকার কথা। না থাকলে সেটা ভিন্ন প্রসঙ্গ। যদি মনে না থাকে তাহলে তুমি নিজের সম্পর্কে বুঝতে পারবে যে তুমি কোন অবস্থায় আছো। তাহলে আমরা দেখো জলধিতে আমরা কথা বলছি, যে জল ধারণ করে, যে এখন জল ধারণ তো গামলায়ও করতে পারে, বালতিতেও করতে পারে, পারে কিনা? পুকুরেও করতে পারে, নদীতেও করতে পারে, পারে না? কিন্তু জলধি বলতে কেবল সমুদ্রকেই বোঝাবে। বোঝা গেছে? এবার এটা উপপদ তৎপুরুষ সমাস। সমাসের মাধ্যমে হচ্ছে উৎপত্তিগত ভাবে সমাসের ওখানে যে ব্যাখ্যাটা হচ্ছে, সেই ব্যাখ্যার সমসমান পদ সমূহের ব্যাখ্যার অনুগামী না হয়ে এটা একটা বিশিষ্ট অর্থে ব্যবহার করা হয়। এরকম হলে যোগরূঢ় শব্দ। তাহলে রুঢ়ির সাথে যোগরূঢ়ের সাথে যৌগিকের কি ভিন্নতা তুমি মনে করতে পারছো? আমরা এক নজরে কথাগুলো বলে ফেলি। যে যৌগিক ছিল উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ এক, রুঢ়ি ছিল উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ এক নয়, অর্থাৎ উপসর্গ আর প্রত্যয়ের মাধ্যমে তৈরি হবে, কিন্তু মূল অর্থের অনুগামী হবে না। ওকে? জি স্যার। আর যোগরূঢ় হচ্ছে সমাসের মাধ্যমে গঠিত হবে, কিন্তু যে সমান পদগুলো আছে তার অনুগামী হবে না। তাহলে অনুগামী হচ্ছে কেবল যৌগিক, বাকি দুইটা অনুগামী নয়, কিন্তু একটা সমাসের মাধ্যমে গঠিত আর একটা উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত। ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। ঠিক মহাযাত্রা, রাজপুত সবগুলোতে এরকম ধরনের ব্যাখ্যা আছে। বলছে রাজপুত বলতে তো আমাদের কাছে মনে হয় এটা রাজপুত, রাজার পুত্র বোধহয়, রাজপুত্র। আমরা সেই অর্থে বলবো, রাজপুত কিন্তু বলা হয় না, কারণ রাজপুত আসলে ওই যে রাজপুতনার অধিবাসী, রাজপুতের অধিবাসী যারা, জাতি বিশেষকে বোঝায়। বুঝতে পারছো না বিষয়টা? একটা ভিন্নতা আছে। এইভাবে আমরা অর্থগত শ্রেণী বিভাগও পড়ে ফেললাম। এবার উৎসগত শ্রেণী বিভাগ একেবারে। স্যার, হুম। আমরা যদি বলি সাধিত শব্দ তিন প্রকার, যৌগিক, রুড়ি, যোগগুরু, তাহলে কি স্যার ব্যাপারটা ভুল হবে? সেইভাবে তো আমি বলে আসলাম, কিন্তু সেইভাবে কোন ধরনের মার কামড়া কথাটা তৈরি হয়নি। কথা হচ্ছে জি স্যার। যদি তোমার প্রশ্ন কখনো এসে যায় সাধিত শব্দ কত প্রকার, হুম, জি স্যার। তাহলে আমরা এর পরে যারা আছে, এখন যদি বলি উৎসগত ভাবে যারা আছে, এরা কে কোন জায়গা থেকে আসছে, ওরাও তো সাধিত শব্দের ভিতরে আছে। তাহলে কি তুমি তৎসম অর্ধ তৎসম এগুলোকেও নেবা? না, নেওয়ার সুযোগ নেই। ঠিক এইভাবে বলছি যে ওই সাধিত শব্দের যে প্রকারভেদ, ধরো তুমি যখন দ্বিরুক্ত শব্দ গঠন করছো, দুটো শব্দ
যুক্ত হয়ে, ওটা তো সাধিত শব্দ। তাহলে এই যে যে তিনটা প্রকারভেদ বললে, এর ভিতরে কি আছে? নাই। তাহলে তুমি সাধিত শব্দ কত প্রকার এই টাইপের কোন মার্কা মারা কথা বলতে পারছো না। কিন্তু এইগুলো সব সাধিত শব্দ, সেই কথাটা তুমি বলতে পারো, দেখো তো। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। কথাটা কি বোঝা গেছে? জি তার স্যার। মানে সাধিত শব্দের প্রকারভেদ ব্যবহার করাটা খুব বিপজ্জনক, না? জি স্যার। কিন্তু কিন্তু এরা সব সাধিত শব্দ, এই কথা বলা যায়। ঠিক আমরা ধরতে পারলাম যে এই যে অর্থগতভাবে যে তিনটা শ্রেণী বিভাগ আমরা নিয়েছি, এরা সবাই সাধিত শব্দ। এই জন্য ব্যাপারটি বলেছিলাম, তুমি যেন যৌগিকের সাথে সাধিত কথাটার পার্থক্যটাকে নিতে পারো। তোমার রুড়ি বা যোগরূঢ়ের সাথে খুব বেশি কানেকশন তৈরি হবে না, কিন্তু যৌগিকের সাথে কেন যেন একটা কানেকশন হয়ে আসে সাধিত, যে একই তো মনে হয়। যৌগিক শব্দ সাধিত শব্দ তো এক। বলছি যে এই পার্থক্য সেখানে আছে। সাধিত কয়েক ভাবে হতে পারে, কিন্তু যৌগিক হচ্ছে ওই অর্থের একটা বিভাজনের জায়গা থেকে বলা হচ্ছে যে এটা যৌগিক। সেটি কি বিভাজন হচ্ছে? ও মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে, নাকি ভুল বললাম বোধহয়? বললাম যে উৎপত্তিগত অর্থ ব্যবহারিক অর্থ তখন একই হবে, তখন সেটি যৌগিক, তাই না? এই যে আমি যে বললাম ভুল বললাম মনে হয়, এটা মনে রাখার জায়গাটা কি আমার মুখস্থ করার জায়গা না, বলো তো একটু? খালি কি বোঝার জায়গা? স্যার, মনেও রাখতে হবে, মনে না রাখলে তো স্যার বুঝে লাভ নেই। আমি তো মুখস্থ বিদ্যা ছাড়া কোনো বিদ্যাই দেখি না, তোমরা যাই তো। মুখস্থ বিদ্যা ছাড়া কোনো বিদ্যাই নাই। আমি যে গল্পটা পড়ছি, আমি যে সৃজনশীল সাদৃশ্য বৈসাদৃশ্য তৈরি করছি, তাহলে যার সাথে করছি তার ব্যাপারটা তো আমার মুখস্থ আছে, আমার মনস্থ আছে। এখন মুখস্থ মানে যদি কেউ বুঝে থাকে লাইন টু লাইন মুখস্থ রাখা, সেটি তো কোনো মুখস্থ বিষয় নয়। দেখবা যে আহ, তুমি একটা জিনিস পড়ছো, পড়ে এমনি ওই লাইনটা ওই বিষয়টা থেকে তুমি কিন্তু বেশ কিছু কথা নিজেই ওই রকম করে বলছো, হয়তো ওখানে যে বাক্য ঢঙে লেখা আছে সেই ভেবে বলছো না, নিজে তাই তো? নিজে করে বলো। কিন্তু জিনিস তো একই। এখন ছোট যারা যারা কেমন হয়ে উঠছে, তারা ওই জিনিসটি একবার শুনে এমনি বা দুইবার পড়ে এমনি আর ওরকম করে বলতে পারে না। কারণ আহ, ওকে ওই ছোটবেলা থেকে তুমি এটা মুখস্থ করো, মুখস্থ করে এটুকু দেখো, এইভাবেই ওকে এটা, সেই টেকনিকটা ভুল ছিল, এটা হতে পারে। কিন্তু ওইটা পড়ার পরে তোমার কি মনে আছে সেটা তুমি একটু লেখো নিজে দেখি। তুমি একটা ভাষণ পড়লে, একটা কবিতা পড়লে, মনে আছে আমাদের সময় লিখতে হতো যে, আরো আগে তোমরাও লিখেছো কিনা ওই 4, 5, 6-এ বা আরো একটু বড় হয়ে, কবিতার প্রথম 10 লাইন মুখস্থ লেখা। জি স্যার, এটা 5 পর্যন্ত ছিল স্যার। কবিতার মূল বাবু লিখেছিল তখন আমাদের, মূল হ্যাঁ, বাবু কবিতা। এটা কিন্তু কেজো ছিল, তাতে করে কি হয়েছে, আমাদের অনেক কবিতা আমরা এখন জানি, মনে আছে ওটার ওটার একটা বাক্যটা থেকে আমাদের কি লার্নিংটা আছে, আমরা জানতাম সেটা। এখনের পোলাপান আসে, ওদের ওই কি পড়ে আসছে, কবিতার লাইন কি ছিল হাতে গোনা অল্প কয়েকটা হয়তো, ওই যারা একটু জোরদার করে আবৃত্তি করতে চায়, এই করতে চায়, মুখস্থ করতো, তাদের হয়তো সেটা মনে আছে। আর ওই নামটা মনে থাকা ছাড়া ওর আর কিছু মনেই থাকে। আর দাড়ি কমা এগুলো তো ব্যবহারটা জানেও না। যখন ওই যে কবিতা মুখস্থ লিখে তোমাকে বলা হতো এই দাড়ি কমা কিভাবে কি কোথায় ব্যবহার করেছে, সেটাও তুমি লিখবে, সেটির কারণ কিন্তু ছিল ওই নিজের ওই ধারণাটা পরিচ্ছন্ন হওয়া। কিন্তু কারা যে এসে কিভাবে বুঝলো যে এ অযথা কষ্ট দেওয়া, মানে অযথা কষ্ট এই কথাটা কোন জায়গা থেকে আসে কত? হাতে নাতে পাওনাটা যখন একটু পরে থাকে বা সাথে সাথেই পায় না, তখন মনে হয় অযথা কষ্ট। খেয়াল করছো?
কিন্তু শিক্ষার ক্ষেত্রে অযথা কষ্ট এই কথাটা যে কবে থেকে চালু হয়েছে আমি বুঝলাম না এটা, বুঝছো? আর কষ্ট ব্যতীত কি শিক্ষা পাওয়া সম্ভব? মানে অযথা কষ্ট এই কথাটা আমি বুঝেই পাই না শিক্ষার ক্ষেত্রে। আরে বেটা, তোমার যদি এতই মনে হয় যে অযথা, তাহলে সবাই কি এই খালি শিক্ষার মাধ্যমেই কি খালি জীবিকার দিকে সবাই যেতে পারবে? তাদের তেমনি তো শিক্ষার জন্য এদিকে আসার দরকার আছে। একটা সুন্দর একটা অবস্থান, একটা মানসিক স্থিতি তাদের তৈরি করতে হবে না? সেটি হয়ে যাওয়ার পরে আর না আসে সেটা যাক, কিন্তু সেই জায়গা পর্যন্ত তো থাকা দরকার। যাক, কি করার দেখো। তোমরা, তোমাদের যে পড়া সেখানে এটার একটা উপরিপাওনা তোমাদের আসবে সামনে, কিন্তু পড়ার ধরনটা ওই জায়গা থেকে থাকতে হবে এরকম। তাহলে আমরা জলধি মহাযাত্রা এগুলো বুঝলাম, আমরা এবার উৎসগত ভাবে মহাযাত্রা মানে তো বুঝতেই পেরেছো যে মৃত্যুর কথা বলা হয়েছে। আমরা এবার পড়বো, কি বলে এটা, উৎসগত শ্রেণী পড়বো। উৎসগত শ্রেণী বিভাজনে কি আছে? আচ্ছা, প্রথমত তৎসম, এবার এটা 5 ভাগে আমরা দেখেছিলাম প্রথমেই। তৎসমতে আছে তৎসম, তৎসম। আচ্ছা, তৎসমের সন্ধি বিচ্ছেদ করতে পারবা? কিভাবে হচ্ছিল দেখি, মনে আছে কারো? ধরো এই শব্দটাই আসলে সন্ধি বিচ্ছেদ কি হবে? কখন দেখি, আমি তো তোমাদের সন্ধি পড়িয়েছি এবং তৎ এই যুগ সম। দ কিভাবে হবে? দ হবে। তারপর অন্তত। দ খণ্ডত, হ দ দ দ দ হস প্লাস হ্যাঁ, সম। সম। কি নিয়ম পড়েছে তাহলে বলো তো? স্যার, দর পরে হ্যাঁ, দন্তস্ব থাকলে এটা আসলে ঘোষ ধ্বনি এই পাশে থাকবে। জি স্যার। ঘোষ দুইটার পর যদি দন্তস্ব থাকে তাহলে ওই ঘড়ি ধ্বনিটা ওই বর্গেরই অঘোষ ধ্বনিতে পরিণত হয়, মনে আছে? জি স্যার। আমি দুটো শব্দের কথা বলেছিলাম, আরেকটা শব্দ মনে করতে পারবা বলো তো কি সেটা? দুটো না, মানে এই তৎসমের কথা ছিল, তার বাইরে দুটো। স্যার বিপদ সংকেত। হ্যাঁ, বিপদ সংকুল। আরেকটা বলো তো কি? স্যার হৃৎপিণ্ড। মনে আছে? এখন তুমি দেখো এই শব্দগুলো দেখে তুমি বলতে পারছো এখন, আমি দিলাম তাই। কিন্তু আমি শুরুতে আজকে একটা কথা বলেছিলাম, সেটি হচ্ছে বোঝা এবং মুখস্থ রাখা। আমি তো তোমাদের সাথে সন্ধি পড়িয়েছি সেই কবে না? জি স্যার, তারপরে তো, অলমোস্ট 2 মাস স্যার। হ্যাঁ, তারপরে তো বেশ কয়েকটা টপিক হয়ে গেছে, আমি তো আর মাঝখানে আর কোনো সন্ধি কাউকে পড়াইনি। তো দেখো বিষয়টা আমার মাথায় কিন্তু এই আলোচনাটা করতে গেলেই চলে আসে, যে এই বিষয়গুলো এই শব্দগুলো এখানে আছে। এবং কেন চলে আসে জানো? এই যে হৃৎপিণ্ড বানান, বিপদ সংকুল বানান, এই বানানগুলো খুব গুরুত্বপূর্ণ। এখন এই বানানগুলো কি কারণে এরকম হয়েছে সেটি নির্ভর করছে ব্যাকরণের ওই আলোচনায়, খেয়াল করছো? ফলে আমি বানান পড়ানোর ক্ষেত্রে তোমাদের জন্য বলেছিলাম যে সন্ধিজাত বানান, এই জাত বানান, সেই জাত বানান বলছিলাম যে এইগুলোর এখন তোমাদের দেখাবো না, কারণ এগুলো আমরা ওইখানে পরিপূর্ণরূপে আলোচনা করেছিলাম। সম্পর্ক কিরকম ভাবে আছে খেয়াল করছো একটা সাথে? ও এই এখানে এখানে লাল লাল কি রাখা? আমি ওই যে লাল লাল কালি দিয়ে লিখেছি, এখানে তো ক্লাস করাচ্ছি, ওই পাশে তো আঙ্কেল আন্টিরা আছে। কই লাল লাল কালি এটার ভিতরে? এই যে আমি এটা দিয়ে লিখতে পারি সেটা, এই যে কলম দিয়ে লিখলাম না, এই যে ক হুম, লিখেছি, এই যে খ লিখেছি, ঠিক আছে? হুম। তোমাকেও লেখাটা শিখো, আর একটু বড় হোক। দেখি তো। এখন তুমি পারবে না, ও এখন নষ্ট করে ফেলবে। এখন আমি দেখছি তো। তুমি তো কথা শুনছো না আমার, এটি কিন্তু ঠিক নাই। চেয়ার একটু আর ও নাড়িও না। বাবা, একটু একটু ঘুরাই না। হ্যাঁ, আমি ক্লাস করছি তো, ওরা তো ডিস্টার্ব, ওরা এখন বিরক্ত হবে তো, হবে না। হবে না? ঠিক আছে, যাও এখন যাও। হ্যাঁ, এই যে লাগছে, চেয়ার লাগছে দিকে, দুষ্টু। কত কিউট।
হ্যাঁ, কিউট, আর কথাবার্তাও সেরকম কিউট, কত কথা যে বলে। হ্যাঁ, হ্যাঁ, খুব তার সুন্দর কথা বলে, সুন্দর করে কথা বলে। সুন্দর করে কথা বলে, আর কথার ভিতরে আবার বুদ্ধিও কাজ করে দেখলাম বেশ। সেটি হচ্ছে, আজকে সকালে তার মা বলছে কফি কি তোমাকে দুটো দেবো না একটা, মানে একটার ভিতরে দুটো দিয়ে করলে কি নাই। তা আমি উত্তর দেওয়ার আগে সে বলছে যে বাবা বানানে তো দুটো বা আছে, বয়াকারে বা বয়াকারে বা, তাহলে কফি দুটো দাও। তাই বলে যে মেয়ে বলে কি। এরপরে আমি বললাম তাহলে মা কয়টা? বলছে মাতে তো ময়াকারে মা একটা মা, তাহলে মা একটাই খাবে। এবার বলছে, তাহলে মামা কয়টা খাবে? বলছে, মামা বানানে তো দুটো মা। মানে সে তো ওই কেবল শিখছে তো, কার গুলো শেখা হয়েছে, ফলাগুলো এখনো শেখা হয়নি। 4 বছর 8 মাস, 4 বছর 4 মাস বয়স কেবল। ইংরেজি ক্যাপিটাল লেটার স্মল লেটার লিখতে পারে। হুম, এখনো ইংরেজি দিয়ে তাকে শব্দ তৈরি করা শেখানো হয়নি। সেটাও শিখবে আস্তে আস্তে, দেখি। নতুন করছে, তাই এগুলো যে কোনো ভাবে প্রয়োগ করতে চায়, বুঝতে পারছো? তাই বললাম যে দেখলাম যে বুদ্ধিটাও কাজ করছে। জি স্যার। হুম, প্রয়োগ করতে চাচ্ছে, এবং কোনো জায়গায় কিছু দেখলে সেটার সাথে কি কি আছে ভেঙে টেঙে সে বলতে চায় যে এই এই বিষয়ের মাধ্যমে এটা তৈরি হয়েছে। তাতে আমি মোটামুটি আমার যে একটা ভঙ্গি, হ্যাঁ, সেটা তার ভিতর থেকে দেখতে পাই যে এইরকম চিন্তা ভাবনা আছে। সবকিছুতে আগ্রহ থাকা ভালো। হুম, আগ্রহ থাকে এবং এত প্রশ্ন। আজকে গ্রামে গিয়েছিলাম, ওই যে গ্রামের থেকে হাঁস দেখেছে, এখন বলছে বাবা হাঁস জলে সাঁতরায় কেন? বলো, কি উত্তর দেবো? তা আমি বললাম যে সাঁতরানোর জন্য তো জলই দরকার, সেজন্য তো জলে পানিতে হাঁস সাঁতরায়। ও, বলো, কেনর কোনো শেষ নেই এদের। আচ্ছা, নতুন প্রশ্ন করা শিখছে তো এখন। বাচ্চাদের কেনকে কখনো থামাতে নেই, যা বলতে চাইতো যত কেন করে ফেলে। হুম, সে ভালো। চলো আমরা আবার পড়ায় ফিরি। বলছে যে তৎসম বানানটা কেন এরকম আমরা জানলাম, এবং তার সম সমান অর্থে এসেছে এটাও জানি। এটা কিন্তু ওই প্রশ্ন হয়, হ্যাঁ, সহজ বিষয়। এবং কার সমান সেই কথা বলতে এসে আবার প্রশ্ন হয় যে সংস্কৃতের সমান, অর্থাৎ সংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছে, এটাও প্রশ্ন হয় যে কোন ধরনের শব্দ সরাসরি বাংলায় এসেছে। হ্যাঁ, সেখানে আমরা এই শব্দগুলো বইয়ে পেয়ে থাকি, আমরা একটু মনে রাখবো সেগুলো। গুরুত্বপূর্ণ শব্দ নক্ষত্র, এই শব্দ কিন্তু আমাদের উচ্চারণে আসতে পারে। আমি তোমাদের উচ্চারণের একটা টেকনিক বোধহয় বলেছিলাম, এক টেকনিকে 8টা নিয়মের কথা বলেছিলাম মনে হয়। কেউ কি মনে করতে পারবা কি ছিল সেটা? আর নত্যবিধানের কথা বলছিলেন না, মনে হয়। নত্যবিধানে তো, নত্যবিধানে যেটি সেখানে তো উচ্চারণের ব্যাপারটি ছিল না, সেখানে নয়ের বানানের কথা ছিল। আমি বলছি যে এই নয়ের সাথে একটা অ আছে, এটা তোমাদের জানা আছে, ন। কিন্তু আমরা নক্ষত্র না বলে নক্ষত্র বলছি। যদিও বলছি মানে সবাই বলি না, কিন্তু সেটি বলা উচিত, সেটি শুদ্ধ উচ্চারণ, নক্ষত্র। এখন বলছি নটাই কেন ওটা হবে? কারোর জানা আছে? তোমাদের এটি জেনে আসার কথা বোধহয়, কারণ ইন্টারমিডিয়েটে তোমরা উচ্চারণের কোর্স পড়ে এসেছো। তোমাদের ইন্টারমিডিয়েট এখানে কত সালে আছে? 20-এর আগে কেউ কি বলে, মানে 15-র আগে কেউ আছো নাকি? কফি দিও। 15-র আগে কেউ আছো? 16-র পরেই তো বোধহয় সবাই ইন্টারমিডিয়েট নাকি? 16 17 ইন্টারমিডিয়েট 18 এই সময় তোমাদের ইন্টারমিডিয়েট, তাহলে তোমরা উচ্চারণের কোর্সটা পড়েছিলে ইন্টারমিডিয়েট বইয়ে, বাংলায়।
এবং আমিও বোধহয় তোমাদের কোনো এক সময় ধ্বনিতত্ত্বের আলোচনায় ওই যে কখন হয় হয় মনে আছে এই আলোচনা ছিল, তাহলে সেটা মনে রাখছো না? তালব্য মূর্ধন্য দন্ত তিনটে এর উচ্চারণের ব্যাপারে তোমাদের কথা বলছিলাম না, যে কি কি যুক্ত হলে কোনটা কোন শতে যায় আর কোনটা কিভাবে কোন হয়। আচ্ছা যাক গিয়ে, মনে করতে পারছো না হয়তো। মনে করতে না পারার মানে হচ্ছে প্র্যাকটিক্যালি তুমি এটাকে গ্রহণ করতে পারো না। প্র্যাকটিক্যালি গ্রহণ করলে ভোলা যায় না। আচ্ছা। স্যার, দন্ত বর্ণগুলোর সাথে হচ্ছে দন্ত স। হ্যাঁ, কি বলো? স্যার, দন্ত বর্ণগুলোর হ্যাঁ, সাথে দন্ত দন্ত ধ্বনি গুলোর সাথে দন্তস্ব হবে, এটা একটা নিয়ম। এটা আমরা নত্য বিধান কি বলে সত্য বিধানের সাথে যে সেটিকে আমরা পড়েছিলাম। সেটি হচ্ছে বানানে কোনটা হবে সেটির কথা, কিন্তু উচ্চারণে কোনটা হবে সেটিও তোমার কথাটা টিকবে যে দন্ত ধ্বনির সাথে দন্তস্বই থাকবে। তার মানে তালব্য ধ্বনির সাথে তালব্য স থাকবে, জি স্যার। আর মূর্ধ ধ্বনির সাথে মূর্ধন্য স থাকবে। কিন্তু মূর্ধন্য স এর উচ্চারণ সবসময় কি তালব্য তালব্য স স, হবে। কথা বলেছিলাম। আবার দন্তস্ব এবং এই তালব্য স, এরা দুইজন উচ্চারণের দন্তস্বতে পরিণত হয় যখন এদের সাথে ন, র আর ল এই তিনটে ফলা যুক্ত হয়। এরা তখন উচ্চারণে কোন স হবে? দন্তস্ব হবে। এ কথাও বলা হয়েছিল। জি স্যার। আমি সেই কথাটা বলা হয়েছিল, কিন্তু এখন জিজ্ঞেস যেটি করেছি সেটি হচ্ছে যে ন কে কেন আমরা নো করছি। সেটি হলো নয়ের পরে একটা অ আছে, এটা তোমরা জানো, সেই অটাই ও হচ্ছে। এটা অ এর কোন উচ্চারণ সেটা মনে আছে কিন্তু কত? সংবৃত না বিবৃত? সংবৃত উচ্চারণ। হ্যাঁ, তো তার মানে এই এই আলোচনা তোমাদের সাথে হয়েছে। অ যখন ও হয়। এরপরে বলেছিলাম কেন হয়, সেটি বলতে যে কি বলছিলাম, যে অ এর পরে যদি, অ এর পরে কি কি বলতো, রস্যি, দীর্ঘি, হ্রস্ব, দীর্ঘ, রি, এই পাঁচটা কার, এবং ব্যঞ্জন হচ্ছে ক্ষীয়, জফলা। রফলা লিখে ফেললাম, ক্ষীয় এবং জফলা। এই দুটো ব্যঞ্জন যদি অ এর পরে থাকে তাহলে অ এর উচ্চারণ ও হয়ে যায়। তাহলে নক্ষত্রতে কেন নো হয়েছে বুঝতে পারছো না? দেখো তো, জি স্যার, ক্ষীয় হিউর আছে জন্য। তাই। হ্যাঁ, একেবারে সংক্ষেপে আমি তোমাদের 7টা নিয়মের কথা বলে দিলাম, এটা একটু মনে রেখো। এবং আরেকটা কাজ করবে সেটি হচ্ছে, যখন কোনো শব্দকে উচ্চারণ করছো, নর্মালি তোমার ঠিক থাকতে পারে, কিন্তু একটু মনে করার চেষ্টা করবে যে আমি এই শব্দটিকে এরকম উচ্চারণ কেন করলাম, তার কারণ হচ্ছে এই। যেমন কক্ষ, পক্ষ, দক্ষ শব্দগুলো এরকম নয়। কিরকম বলো তো? কক্ষ, দক্ষ, খেয়াল করেছ? পক্ষ, এই যে তিনটে শব্দের কথা বললাম, এই তিনটে শব্দ সবচেয়ে বেশি ভুল উচ্চারিত শব্দ। তোমরা চেষ্টা করবে যেন কখনো এই শব্দগুলোকে এরকম উচ্চারণ না করো। যেমন সীতাকুণ্ডে যে যখনই নেমেছি, আমি 99 হোটেলে ছিলাম সীতাকুণ্ড স্ট্যান্ডের পাশে, তার অপোজিটে একটা শপিং মল আছে, শপিং মলটার নাম হচ্ছে নক্ষত্র। এখন যখন ওই গ্রাউন্ডটা অতিক্রম করে যাচ্ছি, আমার 7জন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট ছিল। তো বললাম, "এই তোরা বলতো ওখানে কি, এটা কি লেখা?" ঠিক আছে, ওরা দ্বাদশের টেস্ট পরীক্ষা দেবে। এখন তো ওইটা দেখেই ওদের একজন ওদের তুই কত তুই কত, স্যার কিন্তু উচ্চারণ জিজ্ঞেস করছে আসলে, আরে এটা কি লেখা পর। আমি কি বলতে চেয়েছি বুঝতে পারছো? তোমার প্রত্যেকটা জি স্যার। জায়গায় সেটি হতে পারে, একটা পাগলামি অনেকে মনে করতে পারে, কিন্তু নিজেকে সুন্দর করতে চাওয়াটাও তো একটা পাগলামি, তাই না? পাগলামির বাইরে জগতের কিচ্ছু নাই। হুম।
বিরাট পাগলামি আমাদের থাকবে। তাহলে আমরা এই শব্দগুলো মনে রাখবো, সংস্কৃতের সাথে মিল আছে তাই। এবার অর্ধ তৎসম। হ্যাঁ, দিতে পারো। অর্ধ তৎসম, খেয়াল করো কি আছে, বলতে সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তনের মাধ্যমে গঠিত। কিছুটা পরিবর্তনের মাধ্যমে কিরকম, আমরা উদাহরণ দেখে বুঝি। জ্যোৎস্না, খেয়াল করছো শব্দটা কিরকম? জ্যোৎস্না। বলো এবার দন্তস্বটা ওই দিকটা কথা পেয়ারটা না, রাত্রে তো। জ্যোৎস্না কি হবে এটা? বানানে দেখো জফলা আছে। তাহলে তুমি আরেকটা কথাও বলতে পারছো, যে দেখো শুরুতে জফলা, ওই একটু আগে বুৎপত্তির কথা আমরা বলেছিলাম, মনে আছে? বুৎপত্তিতে জফলা কোনো ভূমিকা পালন করেনি, এটা মনে আছে না? জি স্যার। এখানেও দেখো ওকারে জফলা কোনো ভূমিকা পালন করে না। খেয়াল করছো রস্যুকারে জফলা ভূমিকা পালন করে না, ওকারেও পারে না। তুমি সেই নিয়মটা এখান থেকে নিয়ে নিতে আবারও। সেটি আমাদের এখানে আলোচনার বিষয় নয় এখন। আমাদের যা আলোচনার বিষয় না, সেটি আলোচনা করাতে কি তোমাদের ক্ষতি হয় বলো তো? না স্যার। স্যার, স্যার ওটা লিঙ্ক হয়ে যায় আরো মাথায় বেশি থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে আমার কাজ, তোমাকে লিঙ্ক করানো, সাথে এটা বোঝানো যে জালের মতন একটার সাথে একটা জড়িয়ে আছে। তুমি একটা পড়তে যে যখন আরেকটার কথা তোমার মনে হবে, তখন তোমার পড়াটা কাজের হচ্ছে, এটা তুমি বোধ করবা। তোমার যদি চিটাগাং এর একজনের সাথে কথা বলে এমনি তুমি চিটাগাং এ আর একজন ভাইকে চিন্তা, সেটা যদি তোমার মনে না পড়ে, তাহলে তো ওই লোককে তুমি কিছুদিনের ভিতরে ভুলে যাবা। আমার কথাটা কি বুঝতে পারছো? যে হ্যাঁ, আপনার ওই অঞ্চলে এখানে এক ভাই ছিলেন, বেশ কথা হয়েছিল অনেকদিন আগে। দেখো তোমার তাহলে মনে পড়ে গেল কিন্তু আরেকবার, তাই তো? জি স্যার, এটা এই হরহামেশাই হয় স্যার। আমি 8 বছর পরে ক্যাডেট কলেজে ঢুকেছি, খেয়াল করো। বিরাট মাঠ, তো ওদের তো 6টা 7টা মাঠ ওই ক্যাডেট কলেজে, এবং সব বড় বড়, সাজানো গোছানো সেরকম। তো মাঠের এক প্রান্তে আসছি হঠাৎ করে, ওই ওখানে আমাদের প্রিন্সিপালের পিয়ন যিনি ছিলেন, তিনি এখনো আছেন। তো ওনাকে দূর থেকে যেতে দেখে আমি হেঁটে এগোইছি, হাত জাগিয়ে। তো ও দৌড়ায় আসছে, আমি তার নামটা ভুলে গিয়েছিলাম, কিন্তু সে আমার প্রিন্সিপালের পিয়ন, এটা আমার মনে আছে। সে দৌড়ায় এসে, দেখো আমার নামটা বলে এসে জড়িয়ে ধরছে, নিপুণ স্যার। হ্যাঁ, কিরকম লাগছে তখন বুঝতে পারছো? এখন আমি দেখলাম যে ফেস আমার মনে আছে, কিন্তু আমি জিয়া ভাইয়ের নামটা এর ভিতরে মনে করিনি কখনো। কোনো কারণে আমার হয়তো মনে হয়, বা কিছুদিন মনে হলে পরে আর মনে হয়নি, ফলে নামটা আমার মাথা থেকে চলে গিয়েছিল। কিন্তু তার মাথা থেকে আমার নাম যায়। যে কয়জন ওখানে ওই প্রিন্সিপালের পিওন বা অন্যান্য অফিস সহায়ক যারা ছিল, এখন মাথা থেকে নাম না যাওয়ার কারণ কি বলতো? আপনি স্যার ভিন্ন এলাকার ছিলেন তাই। আহ ভিন্ন এলাকার ছিলাম, কখনো কখনো কোনো কারণে সে মনে করেছে। তো বললাম যে আপনি নাম এভাবে বলে ফেললেন, মনে রাখলেন কি কারণ? বলতে স্যার না, প্রায়ই তো আলোচনায় আপনার কথা হতো, প্রায় সময়। খেয়াল করছো? সেটি নানা কারণে হতে পারে, হয়তো হাসির কারণে হতে পারে, হয়তো বেশি কথা বলার কারণে হতে পারে, হয়তো আমি একটু বেয়াদব ছিলাম সে কারণে হতে পারে। হ্যাঁ, কারোর কথা কিছু মানতাম না এ কারণে হতে পারে। স্যার, আপনার সাথে ক্যাডেটদের সম্পর্ক কেমন ছিল? ক্যাডেটদের সম্পর্ক তো আমার সাথে শিক্ষার্থীদের সাথে সম্পর্ক কেমন হবে তুমি তো বুঝতেই পারছো। জি বুঝতে পারার স্যার। কথা। হ্যাঁ, তো তো বুঝতে পারার কথা। ওই যে রাত্রে ডিউটি থাকতো 10টা 10:30 পর্যন্ত, আমি তো 11টা 11:30 পর্যন্ত ডিউটি করতাম। নাই ই ডিউটি, যেটা এইচডিএম, ওরা ঘুমানোর পরেও ওই সিনিয়র ক্যাডেট যারা একাদশের, হুম, জি স্যার। ওই রাত্রে ওদের সাথে গান গাওয়া, আহ, একসাথে আড্ডা দিয়ে গান গাওয়া। হ্যাঁ, ওই একাদশের 10 জন, তারপর দ্বাদশের 10 জন এক এক এই হাউসে থাকতো, ওরা তো হাউস বলে। জি তো স্যার, সেই 4টা হাউস স্যার। 4টা হাউস, হ্যাঁ, সেই সব স্মৃতি তো আছে। এবং ওরা এখন আর্মিতে আছে, এখানে আছে, ওখানে আছে। সেই সব স্মৃতি তো আছে অল্প দিনে, 2 বছরের তো। এখন আমি 8 বছর পরে ঢুকছি, মানে কি কত, আমার সময়ের একটা ক্যাডেটও ওখানে নাই। এটা কি বুঝতে পেরেছো? কারণ ওই তো সাত জি বছর স্যার, 7 এক থেকে স্যার 12 স্যার। হ্যাঁ, 7 থেকে স্টার্ট করে 12, 6 বছর।
আমি 8 বছর পরে ঢুকছি, মানে আমার সময়ের কোনো ক্যাডেটরা নাই। আমি যদি 5 বছর পরে ঢুকতাম, তাহলে ওই যারা সেভেনে ছিল ওদের আমি দ্বাদশে পেতাম। তাহলে আরেকটা আনন্দের জায়গা থাকতো, বুঝতে পারছো? জি স্যার। একেবারে জিরো স্টুডেন্টদের সাথে সম্পর্ক। তো আমি ওদের একটা অংশকে বসতে দেখে, বসে আছে মাঠে এখানে ওখানে, তারপরে যে কথা বলাতে ওরা দাঁড়ালো, সালাম দিল, তারপরে বললাম এই বাংলা বিভাগে। হুম। তো ওরা আমার নাম ওইভাবে বাংলা বিভাগে শোনেনি, কারণ শিক্ষকদের কথা তো আমরা সাধারণত আর একজন শিক্ষকের কথা অত বেশি বলি না। ঠিক আছে, এই কথাটা কি বুঝতে পেরেছো? স্যার বুঝতে পেরেছি স্যার। তবে স্যার ক্যাডেট কলেজে স্যার মানে জুনিয়র টিচারদের সাথে অনেক সম্পর্ক ভালো থাকে স্যার ক্যাডেটদের। এই জন্য হ্যাঁ, স্যার জিজ্ঞেস করলাম স্যার আপনার সাথে কেমন ছিল আমাদের স্যার। সম্পর্ক তো খুবই ভালো ছিল, এবং ওই সেভেনের কাউন্সিলিং এর জন্য আমরা থাকতাম। ওদের কথা বলে, ওদের সাথে বন্ধুর মতন মিশে, কেবল মা বাবা রেখে এসেছে এখানে থাকতে হচ্ছে। হ্যাঁ, আপনি কি কাউন্সিলিং। ফর্ম মাস্টার ছিলেন? ফর্ম মাস্টার আমি তো 1.5 বছর ছিলাম তো, 1 বছরের এই, সুতরাং আমার ফর্ম মাস্টার হওয়ার সুযোগ হয়নি। জি। কারণ ধরো আমি যখন ওখানে চাকরি করি, তখন থেকেই আমার ঘন্টা বেজে গেছে আগে থেকে। হ্যাঁ, জি প্রথম যে স্যার। 7-8 মাস করে আমি যে ওটা বুঝে উঠে এটার দিকে যাব, তার ভিতরে আমার এদিকে রেজাল্ট হয়ে গেছে। স্যার এটা ক্যাডেটদের দুর্ভাগ্য স্যার, আপনাকে ফর্ম মাস্টার হিসেবে পাইলে ওরা অনেক লাকি বুঝতে হয়েছে। পারছো? না, ফর্ম মাস্টার হিসেবে না পেলে ওই যে হাউসে, যেটা ফর্ম মাস্টারদের যে 15 মিনিট 20 মিনিটের একটা ক্লাস প্রথমে থাকতো, সেটা একটা বিষয়, সেভাবে তারা পায়নি, বা আমিও সেই ক্লাস টিচার হয়ে ওঠার যে জায়গাটা, সেই সুযোগটা ওখানে তৈরি হয়নি। কিন্তু বেশ ভালো সময় কেটেছে এই। তো আমরা যেটা বলছি, যে আমরা আসলে সম্পর্কটা যদি তৈরি করি, তাহলে খুব ভালো। এই সম্পর্কের কথা থেকেই একটা কথা আসলো। আমার বিভাগীয় প্রধান গতদিন একটা লেখা দিয়েছিলেন, যে জগতের সকল মানুষ আসলে তার কর্মের জন্য, সবকিছুর জন্য সবাই পরস্পরের উপর নির্ভরশীল। হুম। আমরা প্রতিযোগিতায় লিপ্ত থাকি, মানে বেশ ভালো কথাবার্তা বলতে চাচ্ছেন। তখন আমি বললাম যে স্যার, আমি লিখেছি যে পাখিও তো বাতাসে ভর দিনে দিয়ে ডানার সাহায্যে ডালে যেয়ে বসে, তাই না? দেখো তো, তাই কিনা? জি স্যার। আর ডাল যদি ভেঙে যায়, তাহলে পাখির দিশেহারা হওয়ার কিছু থাকা উচিত নয়, যদি তার বিশ্বাস থাকে পাখার উপরে। বাতাস কিন্তু থাকতেই হবে, খেয়াল করো। তাহলে ডালের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে বাতাসের সাথে সম্পর্কের মাধ্যমে, তাই তো? তখন বললাম সম্পর্ক আর সহযোগিতা, এই দুটাই আসলে আমাদের লাস্ট পর্যন্ত অনুভব করতে হয়। এর ভিতরে কিন্তু নেগেটিভ ভাবে কি মানুষ দেখে ফেলে, দেখছো এই যে নেপোটিজম করছে, না? কিন্তু সম্পর্ক আর সহযোগিতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাকে যদি আমরা নেতিবাচক ভাবে ব্যবহার না করি। খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস। ফলে তোমরা জ্ঞানের ভিতরেও সম্পর্ক তৈরি করো, যাতে করে জ্যোৎস্নার কথা মনে করলেও তোমার ভূতপত্তির কথা মনে চলে আসবে, যে ও এরকম আছে তো আরেকটা। দেখো, এটার জন্য তোমার একটা সেকেন্ড সময় নষ্ট করতে হয় না, অটোমেটিক্যালি তোমার মনের ভিতরে এটা কাজ করতে যায়। প্রত্যেকটা সাবজেক্টের এই বিষয় আছে, আমরা এই বিষয়টাকে যদি অনুভব করতে পারি, তাহলে পড়েও আনন্দ আছে, এবং পড়ার মাধ্যমে আমাদের যে আহ, আমি যেটি বলছি যে অর্থবহ প্রতিষ্ঠা। দেখো, অর্থবহ প্রতিষ্ঠা বললাম, আমি যদি বলতাম আর্থিক প্রতিষ্ঠা, তাহলে মনে হতো স্যার মনে হয় খালি টাকা পয়সার কথা বলছে। খেয়াল করতে হবে। কিন্তু অর্থবহ প্রতিষ্ঠা যখন বলছি, তখন ভাবছে কি যে না, খালি টাকা পয়সা না, আরো অনেক কিছু আছে, না? আর্থিক কথাটাতে যদি তাই বুঝতে পারি আমরা, তাহলে সেটি খারাপ হয় না। গৃহিণী থেকে গিন্নি আসছে, শ্রাদ্ধ থেকে এটা একটা আকার লেভেল হতো আর কি।
বাদ পড়ে গেছে, কিন্তু তাই হয় আর কি। শ্রাদ্ধ, বৈষ্ণব থেকে বৈষ্ণব, কুৎসিত থেকে কুৎসিত, বলছে যে একটা পরিবর্তন, কথাটা মাথায় নিতে হবে কিন্তু, পরিবর্তন অর্থাৎ একটা ধাপের যাওয়া, এক ধাপ থেকে আরেক ধাপে যাওয়া। কিন্তু এইবার আমরা একটা জিনিস দেখবো, খেয়াল করো, যে তদ্ভব যেটা সংস্কৃত থেকে উদ্ভব, দেখো, একটা হচ্ছে কিঞ্চিত পরিবর্তন হয়েছে। আমি যে সূক্ষ্ম জায়গাটায় যাচ্ছি এটা হয়তো তোমরা পড়ার জন্য ক্ষেত্রে কখনো অনুভব করনি, এমন হওয়ার সম্ভাবনা আছে। যে তাই তো বলতে চাচ্ছি যে দেখো, বিবর্তন ধারায়, বিবর্তন ধারা মানে হচ্ছে যে একটা ধাপ নয়। যেমন গৃহিণী থেকে যেমন গিন্নি একটা ধাপে, বিবর্তন খেয়াল করো, আমরা কি পাচ্ছি, চন্দ্র, সেখান থেকে চন্দ্র, তারপরে চাঁদ, চন্দ্র থেকে চন্দ্রটা পরিবর্তন, আবার চন্দ্র থেকে চাঁদটা পরিবর্তন। কিন্তু চন্দ্র থেকে চাঁদ পর্যন্ত আসা কি বিবর্তন। বিবর্তন। দেখো তো দুইটা শব্দের পার্থক্য ধরতে পারছো কিনা। অর্থাৎ পরিবর্তনের একটা ধারাবাহিকতা যখন থাকে, তখন সেটি কি হয়, বিবর্তন হয়। ব্যাপারটাকে ধরতে পারছো, জি যে স্যার। তদ্ভব আর অর্ধ তৎসমের ভিতরে পার্থক্য কোথায়। যদি এত কথা বোঝা না যায়, তুমি ভাববা অর্ধ তৎসম হচ্ছে একটা স্টেপ, আর তদ্ভব হচ্ছে একাধিক স্টেপ। একাধিক না ধরে বাবা দুইটা স্টেপ ধরলেও হচ্ছে। তাহলে তদ্ভব এর একটা নতুন নাম আছে, খুবই গুরুত্বপূর্ণ। অন্য আরেকটা নাম হচ্ছে খাঁটি বাংলা শব্দ। এর মিশ্রণটা যেন তোমার দেশি শব্দের সাথে না হয়। সেটি হয়ে যায় কখনো কখনো কারো কারো। যে একটা হচ্ছে খাঁটি বাংলা, তোমাকে যদি বলা হয় খাঁটি বাংলা শব্দের অন্য নাম কি, দেখবা তুমি ভাববা কি দেশি শব্দ অ্যান্সার হবে, কিন্তু দেশি শব্দ নয়, কিন্তু তদ্ভব শব্দ অ্যান্সার। এইভাবে প্রশ্নটা করলে তুমি দ্ব্যর্থক একটা চিন্তা তোমার মাথায় কাজ করবে। আর যদি বলা হয় তদ্ভব শব্দের অন্য নাম কি, তাহলে খাঁটি বাংলা, এটা বলতে তোমার বিন্দু মাত্র কষ্ট হবে না। আমি কি তোমার ব্যাপারটা বোঝাতে পেরেছি? জি জি স্যার। স্যার। খাঁটি বাংলা শব্দের অন্য নাম যখনই বলা হবে, তুমি ভাববা কি, ও খাঁটি বাংলা দেশি শব্দ, একেবারে খাঁটি বাংলা। হুম, কিন্তু তাই কিন্তু নয়। প্রশ্ন হবে খাঁটি বাংলায় পরিবর্তনের মাধ্যমটা কি। প্রাকৃতের মাধ্যমে পরিবর্তন, কিন্তু যেহেতু স্টেপ দুইটা, তাই আমরা বলছি এটা ভাষার একটা বিবর্তন ধারা। এই শব্দগুলোকে কি এভাবে কখনো আগে দেখেছো? কত সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য তৈরি করছে, দেখেছো? অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়গুলো। তার মানে চর্মকার, চম্মোয়ার, চামার, ওই যে চামার, চর্মকার থেকে চামারে আসছে, এটা তদ্ভব শব্দ হয়েছে। অর্থাৎ আরেকটা টেকনিক তুমি রাখতে পারো, তদ্ভব হচ্ছে সেগুলো যেগুলো পরিচ্ছন্নভাবে আমরা ব্যবহার করছি, কিন্তু আহ অর্ধতৎসম সেইগুলো যেগুলোকে আহ মানে শুনতেই একটু একটা মানে অপরিচ্ছন্ন মনে হয়। আমার কাছে এরকম একটা ব্যাপার মনে হয়। তার মাধ্যমে কখনো কখনো মনে করে দেখেছি যে পারা যায়। কারণ বোস্টম শব্দ খুব আহ, ব্যবহার্য শব্দ হয়, কুৎসিত এই শব্দ খুব ব্যবহার্য শব্দ হয় সব সময়। যদিও গিন্নিটাকে ব্যবহার করা হয়, হ্যাঁ, গিন্নি মা ব্যবহার করা হয়। শ্রাদ্ধকে আমরা কখনো লিখি না, এই শ্রাদ্ধই আমরা লিখি, এই তালব্য বসায় রফলা, কিন্তু বলতে যে আমরা শ্রাদ্ধ বলি, খেয়াল করছো?
অর্থাৎ অর্ধতৎসম একটা স্টেপ, একটা পরিবর্তন, সংস্কৃত থেকে কিঞ্চিত পরিবর্তনের মাধ্যমে এসেছে। আর তদ্ভব একটা পরিবর্তনের ধারাবাহিকতা, যাকে বলা হয়েছে বিবর্তন, তার মাধ্যমে এসেছে। এবং মাধ্যমটা হিসেবে কি পরিবর্তনের মাধ্যম হিসেবে কাজ করছে প্রাকৃত শব্দ। প্রাকৃত শব্দ মানে হচ্ছে, এটা আসলে প্রকৃত জনের ভাষা ছিল। এখন প্রকৃত জন, এই প্রকৃত জন থেকেই আমি অপ্রকৃতের কথা বলেছিলাম একবার। প্রকৃত মানে কি একেবারে, আমরা এই যে যে কথা বলছি, তুমি আমি যেভাবে কথা বলছি, আমরা কিন্তু প্রকৃত লোক নই। আমরা কিন্তু আমরা কিন্তু অপ্রকৃত, কৃত্রিম। অর্থাৎ প্রাকৃত হচ্ছে সেই লোক, প্রকৃত যে, যিনি শিক্ষা দীক্ষার মাধ্যমে নিজের ভাষাবোধকে, নিজের মুখের প্রকাশকে কোনোভাবেই মার্জিত করেননি। একেবারেই ন্যাচারালি তার যেটি বলার তাই বলে ফেলে, সেইভাবে হয়ে ওঠে, সেটি হচ্ছে প্রকৃত জন। হুম। তার মানে আমরা, প্রদর্শে প্রাকৃত জন একটা উপন্যাস আছে, তাই না, শওকত ওসমানের। স্যার তাহলে যারা আঞ্চলিক ভাষায় কথা বলে ওইটাও কি হ্যাঁ, স্যার প্রকৃত জনের ভাষা হবে? হ্যাঁ, ওইটা প্রকৃত ভাষা আর কি, প্রকৃত জনের ভাষা ও প্রকৃত ভাষা ওইটা। এবং ওর ভিতরেই প্রাকৃত শব্দের ওর ভিতরেই প্রাকৃত শব্দের বিরাট প্রয়োগ আছে। দেশি শব্দ কাকে বলা হচ্ছে দেখো, বলছে আদিম অধিবাসীদের ভাষা, একেবারে স্থানীয় যারা, তাদের ভাষাকে বলা হয়েছে দেশি ভাষা। এখানে মৌলিক মূল শব্দ যেগুলো, এগুলো কি আছে, কুড়ি বা কোল ভাষার শব্দ। কুড়ি হচ্ছে কোল ভাষার শব্দ, পেট হচ্ছে তামিল ভাষার শব্দ। হুম। কিন্তু এই শব্দগুলো আমাদের এখানে দেশি শব্দ হিসেবে ব্যবহার করা হচ্ছে, একেবারে মৌলিক আদিম অধিবাসী এরকম সংজ্ঞা দেওয়া হয়েছে এখানে। এই কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ডিঙ্গা, ঢেকি, এখানে তো ডিঙ্গাও থাকার কথা, সেটি এখানে নেই। তা ডিঙ্গাও এই টাইপের শব্দ আর কি। তাহলে আমরা দেশি শব্দগুলো এখানে যেগুলো দেওয়া আছে মনে রাখছি, বিদেশি শব্দগুলো মনে রাখতে হবে আর কি। বিদেশি শব্দগুলো নানা কারণে আমাদের দেশে এসেছে। তার ভিতরে কারণগুলো রাজনৈতিক আছে একটা, ধর্মীয়, বাণিজ্যিক এবং সংস্কৃতিগত কারণ। এর মাধ্যমে বিভিন্ন দেশের শব্দ আমাদের এই শব্দ সম্ভারের সাথে জায়গা করে নিয়েছে। কালক্রমে ব্যবহার হতে হতে ওরা আমাদের নিজেদের শব্দের মতো মনে হয়, কিন্তু উৎসগতভাবে তাদের কোন জায়গায় কানেকশন আছে সেটা বের করে আমাদের মনে রাখতে হয় যে এই শব্দ এই জায়গা থেকে এই কারণে এসেছে। কারণ হচ্ছে চারটা। এর ভিতরে বিদেশিদের ভিতরে আরবি শব্দ আছে, তারও দুটো বিভাজন আছে। তোমরা এই শব্দগুলো মুখস্থ করবে, একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত, আর একটা প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ। এখানে কোন জায়গায় কি শব্দগুলো আছে মুখস্থ রাখার ব্যাপার, মুখস্থ রাখার ব্যাপার এই জন্য বলছি, শব্দগুলোর যে ভঙ্গি, তা প্রায় উপরে নিচে দুই দিকে প্রায় একই রকম কখনো কখনো মনে হয়। ধর্ম সংক্রান্ত শব্দগুলো একটু পরে যখন আবার তুমি ফার্সি দেখবে, তার সাথেও তোমার মিশ্রণ এরকম হয়ে যেতে পারে। হুম।
আরবি শব্দ আছে, এরপর ফার্সি শব্দ আছে। এটা 3 ধাপে আছে। 3টে ধাপ কি কি তুমি এই ধাপ কি করে মনে রাখলে ভালো হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, এই ফার্সি শব্দের এই স্পেসটা খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে একটা বাক্য আকারে এটাকে দিয়েছি যে জিন্দা আদমি আমদানি ও রপ্তানির নমুনা দেখে জানোয়ার বদমাশেরা হাঙ্গামা শুরু করেছে। মানে হচ্ছে এই জিন্দা আদমি আমদানি রপ্তানি নমুনা জানোয়ার বদমাশ হাঙ্গামা, এই শব্দগুলো ফার্সি শব্দের বিবিধ যে পার্টটা তার ভিতরে আছে। আর ওই যে ধর্ম সংক্রান্ত যে শব্দগুলো এখানে যেগুলো আছে, ওইদিকে আরবিতে যেগুলো আছে, এরা যেন মিশে না যায়, তোমাকে একটু এটা পড়ে মনে রাখতে হবে। এগুলো মনে রাখার ক্ষেত্রে মুখস্থ করা ছাড়া আর দ্বিতীয় কোনো পদ্ধতি আমার জানা নাই। কিন্তু মুখস্থ করার জন্য সহজ টেকনিক হচ্ছে এই যে বিবিধ যেভাবে করে দেওয়া আছে, ঠিক এরকম যদি তুমি কোনো একটা বাক্যের মাধ্যমে ছন্দে বেঁধে একে মুখস্থ রাখতে পারো সেটি ভালো। সেটি যখন তোমাকে করে দেওয়া হবে, করে দেওয়ার পরে তুমি মুখস্থ করতে গেলে আরেকটা ঝামেলা আছে। তুমি যেটি করবে এটি করে নিয়ে মুখস্থ করবা, তাতে করে তোমার শব্দগুলোর সাথে পরিচিতিও হবে, নিজের তৈরি করার জায়গা থেকে তুমি আনন্দটাও পাবে। আমি এই যে একটা তৈরি করেছি, আমি এইভাবে মনে রাখছি, বাক্যটা শুরু করলে সম্পূর্ণ শব্দটা আমার মাথায় চলে আসে। আর উপরের গুলো তোমরা এভাবে তৈরি করে মনে রাখতে পারো, সুবিধা আছে তো। আমার মাঝে মাঝে মনে পড়ে যে এইগুলো দিয়ে একটু একটা বাক্য তৈরি করে লিখে রাখবো, কিন্তু তা প্রায় হয়ে ওঠে না, বুঝতে পারছো? তো তোমরা যদি এরকম একটা বাক্য তৈরি করে ফেলতে পারো সেটি ভালো হয়। হ্যাঁ, স্যার কয়েকটা করা আছে স্যার। হ্যাঁ, তাহলে সেটি ভালো, সেগুলো একটু করে রাখবা, সেগুলো মুখস্থ করে রাখবা। বিদেশি ভিতরে ইউরোপীয় ভাষা শব্দ আছে, খুব গুরুত্বপূর্ণ এই দিকগুলো। এই ইউরোপীয় ভাষা শব্দ পর্তুগিজ, ফরাসি। ফরাসি হচ্ছে কোনটা বলো তো, ফ্রান্স ভাষা। আর এই আহ, ফার্সি কোনটা, পারস্যের বা ইরান বা পারস্য। ইরান ইরান স্যার। ইরান বা পারস্য, সেখান থেকে ফার্সি। আর ফ্রান্সটাই এখানে ফরাসি থেকে ফরাসিতে পরিণত হয়েছে এভাবে আমাদের কাছে। ইউরোপীয় ভাষার এই শব্দগুলো আছে। এবার আরো ভিন্ন ভিন্ন জায়গার যে শব্দগুলো আছে এগুলো মনে রাখতে হবে তোমরা। এগুলো খুব বেশি না, মানে এখানে কম অনেক। তোমাদের আরো সম্ভার আছে, সেখানে আরো বাড়তে পারে। ব্যাপারটা হচ্ছে প্রশ্ন হতে 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 অনেক দূরে গিয়েছে তো, যার কারণে এই সম্ভার গুলো আরো অনেক বাড়তে পারে। তবে আমার এটা হচ্ছে যে তুমি যদি অল্প কিছু মনে রাখো, তবে তার সম্পর্কে তোমার ধারণাটা যদি পরিচ্ছন্ন থাকে, তাহলে তুমি মাইনাস যে একটা থিঙ্কিং আছে বা থিওরি, যে একে একে তো আমি জানি, এই শব্দগুলো আমি নিশ্চিত রূপে দেখেছি যে এই জায়গায় এটা আছে, আমি নিশ্চিত একেবারে। প্রশ্নের মাধ্যমে উত্তর দেওয়া হয় যে এটা কিনা, তুমি একেবারে নিশ্চিত হবে যে তুর্কি শব্দ এইগুলো, চীনা শব্দ এইগুলো, নিশ্চিত থাকতে হবে একেবারে। তাহলে পরীক্ষায় সেটি পারা সম্ভব, আশা করা যায়। এই যে যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর মাধ্যমে একসাথে তৈরি হয়ে একটা শব্দ তৈরি হয়, তাকে মিশ্র শব্দ বলা হচ্ছে। দেখো, যৌগিক শব্দ আর মিশ্র শব্দ যেন মিলে না যায়। বাক্যের ক্ষেত্রে যেমন জটিল বাক্য আর মিশ্র বাক্য এক, যৌগিক নয়। এখানেও তুমি একে জটিল বলে মনে করতে পারো, কিন্তু এই ক্ষেত্রে, এই সংজ্ঞাটার ক্ষেত্রে একটা পরিবর্তন চলে এসেছে আমার চিন্তায়। এটি আসার পরে আর আমি এটাকে আলাদা করতে পারিনি। খেয়াল করো, ওখানে যেভাবে দেওয়া আছে যে বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হলে, বা শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হলে, এরকম না করে দেখো, আমি তৎসম দেশি এবং বিদেশি
দেখো, তদ্ভব বা অর্ধ তৎসম রাখতে পারি নাই, কারণ ওরা তিনটা, ওই দুইটা এখানে নাই। এখানে দেখো তৎসম আছে, আর বিদেশি আছে, আর দেশি মানে বাংলা শব্দ আছে। এই শব্দের মিলনে যখন শব্দদ্বৈত সৃষ্টি হচ্ছে, অর্থাৎ এই তিন ধরনের শব্দ এখানে থাকতে পারে। বইতে বা যেখানে হোক সংজ্ঞাটা বোধহয় এরকম দেওয়া আছে, দেশি বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হলে। আমার যতদূর এই মুহূর্তে মনে পড়ছে, অনেকদিন দেখি না তো বই। দেশি বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হলে তাকে মিশ্র শব্দ বলে, এমন সংজ্ঞা দেওয়া আছে। আমার কাছে সংজ্ঞাটিকে গ্রহণযোগ্য মনে হয়নি। কথাটা কি ধরতে পেরেছো কেন গ্রহণযোগ্য মনে হয়নি? কারণ দেশি বিদেশির ভিতরে তো তৎসম কোনোভাবে আসছে না। আসছে? কারণ উৎসগত ভাবে আমরা যে পাঁচ ভাগে পেয়েছি তার ভিতরে তৎসম একটা, দেশি একটা, বিদেশি একটা। আর মিশ্র শব্দের ভিতরে এরা সবাই আছে, তৎসমও আছে, শুধু অর্ধ তৎসম এবং তদ্ভব নাই। তাহলে আমরা কেবল দেশি বিদেশি শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হওয়া, এই সংজ্ঞাটা কি গ্রহণ করা সম্ভব? দেখো এখানে কতগুলো শব্দের ভিতরে তৎসমের অবস্থান আছে, দেখেছো? তৎসমের অবস্থান কিন্তু অনেকগুলো শব্দে আছে, অর্থাৎ দেশি বিদেশি বললেই হবে না। দেশের জন্য বাংলা নিয়েছি, বিদেশির জন্য বুঝলাম ঠিক আছে আরবি ফার্সি, এই দুটা নিলাম, ইংরেজি। তৎসম কিন্তু বাদ দিতে পারছি না। আমার কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। ফলে আমরা সংজ্ঞাটাকে তৎসম ছাড়া করতে পারছি না, তৎসমকে সংজ্ঞার ভিতরে রাখতেই হবে। দেশি বিদেশি শব্দের মাধ্যমে কোনোভাবেই তৎসমকে বোঝানো যেতে পারে না, যদি এই ধারণা পরিচ্ছন্ন হয় যে তৎসম উৎসগতভাবে একটা বিভাজন। এইবার আসি এই মিশ্র শব্দকে মনে রাখার কৌশল কিভাবে। দেখো, আরবি ফার্সি যখন আছে প্রায় সব জায়গায়, একটা জায়গায় মাত্র আরবি ব্যবহার আছে, কেবল চৌহদ্দি না, আর সবগুলোতে ফার্সি শব্দটা পড়ে আছে। দেখো তো, হ্যাঁ স্যার। সবগুলোতে ফার্সি শব্দটা পড়ে আছে, একটা শব্দে আরবি আছে। সুতরাং যে একটায় আরবি আছে, ওই একটাতেই ফার্সি পড়ে, মানে ফার্সি আগে। এই শব্দগুলো সাধারণত পরীক্ষায় আসে। আমি এইখানে যা আছে এদের নিয়েই কথা বলছি। এই 10টা শব্দ মনে রাখলে তুমি আশা করা যায় যে পেরে যাবে। আরো সম্ভার অনেক বাড়ানো যেতে পারে, যেগুলো করা হয়নি, এটা একটা বিষয়। দেখো তুমি, ফার্সি এখানে শেষে বাদশা, এখানে ফার্সি শেষে, এখানে ফার্সি শেষে, এটা ফার্সি পরে। দেখো আবার ইংরেজি শব্দ তো দেখেই চেনা যায় যেটা ইংরেজি। পণ্ডিত কি দেখলে চেনা যায় না? মূর্ধন্য ণ ব্যবহার করছি, এটা তৎসম শব্দ যায়। জি স্যার। অব্দটা নিয়ে ঝামেলা থাকতে পারে, মনে রাখতে হবে। হুম, খ্রিস্টাব্দ বানানটাই মনে রাখতে হবে, যে ইংরেজি ভঙ্গি হলেও শব্দটিকে আত্মীকৃত করে নেওয়া হয়েছে। ওটা এখন টয়ের সাথে আর দ্বন্দ্ব হবে না। টয়ের সাথে ওটাকে মূর্ধন্য ষ ব্যবহার করতে হবে। বলছে এই শব্দকে, খ্রিস্ট এই শব্দটিকে বাংলায় আত্মীকৃত করা হয়েছে। ফলে সংস্কৃতের যে নিয়ম, ট বর্গীয় ধ্বনির কি কোথায়, ট বর্গীয় ধ্বনির কোথায়? হুম, স্যার মূর্ধন্য ন, মূর্ধ। হ্যাঁ, ট বর্গীয় ধ্বনির কোথায়? সাথে না আগে? পূর্বে, অর্থাৎ পূর্বে আগে আগে। স্যার। স্যার। বেশ।
হ্যাঁ, ট বর্গীয় ধ্বনির আগে মূর্ধন্য ষ যুক্ত হয়। এই কথাও আমরা কিন্তু নত্যবিধান পড়ানোর সময় স্পষ্ট করেছিলাম যে আগে পরে কোথায় কি সেটা একটু বুঝতে হবে। সাথে বললে আসলে পরেই থাকে। অমুকের সাথে তমক এসেছে মানে অমুক আগে তমক পরে। খেয়াল করছো? এই ব্যাপারগুলো একটা পরিচ্ছন্ন ধারণা থেকে আর কি আসবে। তুমি যখন এই কথাগুলো শুদ্ধরূপে বিচার করতে চেষ্টা করবে যে হওয়া উচিত কি, ঠিক এরকম। তাহলে আমরা ইংরেজি শব্দগুলো জানতে পারলাম। আবার চৌহদ্দিটা এর ভিতরে গুরুত্বপূর্ণ, এটা ফার্সি আরবি, কোনোভাবে আরবি ফার্সি নয়। একটু মনে রাখতে হবে এটা। বাকিগুলো তো তোমার হচ্ছেই। মানে বোঝা যাচ্ছে কিছু কিছু বললাম ইংরেজি এবং তৎসমগুলো, শুধু ফার্সি আর আরবির যেগুলো আছে সেগুলো দেখে ঝামেলাটা হচ্ছে। তবে মনে রাখতে হচ্ছে যে পরে যেগুলো আছে এগুলো একটাও কি না, আরবি না, কেবল চৌহদ্দির হদ্দি বাদে। কারণ এখানে আরবি একটা মাত্র শব্দ আছে এবং তাও পরে। আমি কোন টেকনিকে সবগুলো পরের গুলো ফার্সি এটা বোঝাতে চাইছি, বুঝতে পারছো? কারণ এ মনে রাখা একটু মুখস্থ করা ছাড়া আসলে এর উৎপত্তি মনে রাখাটা কঠিন আমার কাছে মনে হয়। পড়তে 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 দাঁড়িয়ে যাবে। প্রকৃতি প্রত্যয়ের ঘটনাটাও ঠিক সেরকম থাকে। কারণ প্রকৃতি প্রত্যয়ে কিন্তু সন্ধির মতো এরকম কোনো সূত্র তৈরি করে দিতে পারবো না। দেখো এই হচ্ছে কেবল গুণ আর বৃদ্ধি সূত্রটা সেখানে থাকতে পারে। গুণ আর বৃদ্ধি সূত্র আমরা দেখবো বা সেটি সেখানে দেখানো সম্ভব হবে। তাহলে এই যদি হয় তাহলে আমরা উৎস অনুসারে যে বিভাজন, এই যে যেগুলো পড়লাম এর জন্য তোমাদের প্রশ্ন করা আছে কিছু। এই যে যে টপিক আলোচনা করলাম এই পর্যন্ত প্রায় 30-35টা প্রশ্ন এখানে আছে জ্ঞানমূলক টাইপের। এগুলো তোমাদের বোধহয় দেওয়া আছে আগেই, বা না থাকলে আমি দিয়ে দিলাম। তোমরা এই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ কোন ভাবে প্রশ্ন হয়। হম এগুলো মনে রাখা সহজ। যদি এগুলোর বাইরে তোমাদের কারোর এগুলো মনে থাকে অলরেডি, তাহলে আরো বেশি সোমবার বাড়ি আরো বেশি মনে রাখো। যত মনে রাখতে পারবে তত কাজের। আমরা এখানে মনে রাখার কথাটাও বললাম, সাথে সাথে বোঝার বা সম্পর্ক তৈরি করে রাখার যে টেকনিকটা সেই আলোচনাটাও করলাম। এখন বাকি যে বিভাজনগুলো আছে শব্দের, সংখ্যাবোধক শব্দ, বিপরীতার্থক, সমার্থক, বিরুক্ত, আরো কি কি যেন ছিল, ওই যে প্রথমে যে 6টা দেখিয়েছিলাম, শব্দ সংশ্লিষ্ট সব বড় একটা অধ্যায় তো। আমরা সেগুলো পরে আলোচনা করব। আজকে বোধহয় না এগোলে হয় নাকি, 2 ঘন্টা তো পার হলো। জি স্যার, স্যার ওই আরবি ফার্সি এগুলো পড়তেই স্যার অবস্থা খারাপ হয়ে যাবে স্যার। স্যার এই যে এ, যে শব্দ সম্ভার আছে এগুলো থেকে কমন আসার পসিবিলিটি কতটুকু? হ্যাঁ, অনেকেই দেখ এইগুলোই সব বইয়ে প্রায় দেওয়া আছে। এরপরে যেগুলো যুক্ত হয় প্রশ্ন টশ্ন হলে সেই প্রশ্ন থেকে দু একটা বেশি বেশি দিতে হয়। না স্যার, এই অনেকে দেখলাম এরকম বিভিন্ন সোর্স থেকে, মানে অন্যান্য বই থেকে এতগুলো নাজার গিয়া করে একেবারে এগুলো। হ্যাঁ, সেটা শুধু আমি শুধু কি আমি বলছি, শব্দের জন্য স্যার। বলছি যে এই যে যে শব্দগুলোর কথা বললাম, এরা সরাসরি উত্তরে না থাকলেও এরা অপশনে তো থাকতে পারে। জি স্যার। উত্তরেও থাকার সম্ভাবনা থাকে। তুমি এগুলো মনে রাখো আগে, যে এই কমগুলো মনে রেখে তারপরে তোমার সম্ভার আরো বাড়াও। কিছু মনে রাখা হলে তো অর্ধেক হয়ে যায় অন্তত। কিন্তু তুমি একসাথে সবাইকে পড়তে যে কিছুই মনে রাখতে পারলে না, কিছুকেই তুমি সর্টিং করে আলাদা করতে পারলে না, তাহলে তোমার সম্পূর্ণ পড়াটাই তো খালি খালি। আমি কি বলতে চাইছি বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এগুলো থেকে আসার পসিবিলিটি যে নাই তা না। কিন্তু তুমি এইগুলো পড়ার পরে আরো যেগুলো আছে সেগুলো সব পড়লা, তারপরেও তোমার এর ভিতরে আসলো না, এই পসিবিলিটিও নাই, তাও তো বলা যায়। কথা কি বুঝছো? সম্ভব। তবে বলতে চাচ্ছি যে কিছু পড়ো, কিছু মনে রাখো, তোমার একটা অবস্থা তৈরি হবে, কেটে যাবে আস্তে আস্তে।
আরো সম্মান বাড়ানো যেতে পারে। জি স্যার। কোনো কোনোভাবেই তুমি যদি ভাবো যে ও আমার ওই সার্টিফিকেটের দরকার নাই, তা না, কোনো সার্টিফিকেটই তোমার কিন্তু খালি খালি যাবে না, তোমার ওটা একটা কোয়ালিটি। সুতরাং তুমি যদি একটা শব্দ বেশি জানো, ওটা তুমি খালি খালি তোমার যাচ্ছে। কিন্তু প্রয়োগের দিক থেকে আমি বলছি যে তুমি যদি অর্ধেক জানো, তাহলে এই অর্ধেক সম্পর্কে তো তোমার ধারণা পরিচ্ছন্ন থাকবে, এবং অপশনে যখন থাকবে তুমি তো তাকে জানো, তার পরিচিতি তোমার জানা আছে। অতএব ওটা উত্তর বা উত্তর না, এই জিনিসটা তুমি যেন বুঝতে পারো। আচ্ছা, তারপরে আস্তে আস্তে সমৃদ্ধি আরো বাড়াও। এই, জি স্যার। তাহলে ঠিক আছে, এনামুল আছো নাকি? আমরা উৎস অনুসারে বিভাজনের এইটা শেষ করছি। পরের দিনে আমরা এই খ থেকে যে সংখ্যাবাচক বা অন্যান্য যে শব্দগুলো আছে, সমার্থক, তারপরে বিপরীতার্থক, এখানে খুব বেশি কোনো নাই, বিভাজন নাই। বিপরীতার্থক, এরপরে কি আছে, স্ত্রীবাচক, পুরুষবাচক, দ্বিরুক্ত শব্দের বেশ কিছু বিভাজন আছে, যাতে করে তোমাদের ওই যে ধ্বনি পরিবর্তন ছিল না, সেগুলোর সাথে একটা সম্পর্ক এখান থেকে আমরা তৈরি করব। দেখবা যে বোঝা যাবে ভালোই। আমরা এখানে আর একদিন ক্লাস নিয়ে তারপরে কারক বিভক্তিতে যাব। পরের দিন যদি শেষ করতে পারি তাহলে কারক বিভক্তিতে চলে যাবো। আর কি কি বাকি আছে আমাদের, কি মনে আছে? দেখো স্যার তো। প্রয়োগ অপপ্রয়োগ বাকি স্যার। ও, ও, প্রয়োগ অপ্রয়োগ বাকি। হুম। স্যার কারক বিভক্তি, প্রয়োগ অপপ্রয়োগ, প্রকৃতি প্রত্যয় না? প্রকৃতি প্রত্যয় আর স্যার উপসর্গ। উপসর্গ, উপসর্গ উপসর্গ, অনুসর্গ। উপসর্গ অনুসর্গ, হ্যাঁ। জি স্যার। বাচ্চ একটা আছে স্যার। হ্যাঁ, ওগুলো আছে, বাচ্য বিরাম চিহ্ন তো আছে, হ্যাঁ। বাচ্য বিরাম চিহ্ন, কাল পুরুষ, সেগুলো তো আছে। স্যার এইগুলো। হ্যাঁ স্যার। বা বাচ্য বিরাম চিহ্ন, কাল পুরুষ, হম, সবও আছে। ওগুলো একটু ছোট ছোট, বেশি বড় নয়, আমরা আলোচনা করে সার। তাহলে ঠিক আছে নামুন। জি স্যার, আছি, শুনতে পাচ্ছি। ক্লাস কি শেষ? ক্লাস শেষ। আমি তাহলে